পুরানো রাজপ্রাসাদের ছায়ায় প্রেমের জাদু জাগে, যেখানে একটি তোতার কথায় ভাগ্য বদলে যায়। শাহজাদা আলমগীরের হৃদয়ে বাস করে শাহজাদি ইয়াসমিনের ছবি, যিনি পুরুষ জাতিকে ঘৃণা করেন, তার ফুলের মহলে কোনো ছায়াও পড়তে দেন না। কিন্তু হীরামন তোতা চতুরতার জাদুকর, দুটি হৃদয়কে জুড়ে দেয় অসম্ভবের খেলায়। জেদের যুদ্ধ, প্রেমের টান, বন্ধুত্বের বন্ধন, কিভাবে অহংতয়ে বেনাম ভেঙে পড়ে। পড়ুন এই রোমাঞ্চকর প্রেম কাহিনী, যা আপনার হৃদয়ে ফুটিয়ে তুলবে আশা আর জাদুর ফুল। প্রিয় বন্ধুরা, পুরনো দিনে জারগা নামক একটি দেশের পুরো পৃথিবীতে খুব নাম ছিল। এই দেশের সীমানা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়েছিল। এখানকার বাদশা অত্যন্ত ন্যায়পরায়ণ এবং বুদ্ধিমান ছিলেন। দেশের প্রতিটি নাগরিক অত্যন্ত সুখী এবং সদাচারী ছিল। মোট কথা, সেই দেশটি সব দিক থেকেই একটি আদর্শ দেশ ছিল। বাদশার একটি পুত্র ছিল যে খুব সুন্দর, বুদ্ধিমান এবং দয়ালু ছিল। তার দয়ার কথা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। শাহজাদা আলমগীর তার বাবার চেয়েও বেশি গরিবদের খেয়াল রাখতেন এবং প্রতিটি মানুষ শাহজাদা আলমগীরকে দোয়া দিত। বাদশার উজিরেরও একটি ছেলে ছিল যে তার বাবার মতো খুব বুদ্ধিমান ছিল, কিন্তু সে শাহজাদার মতো অতটা সুন্দর ছিল না। তার নাম ছিল দানিশ। তারা দুজনেই খুব গভীর বন্ধু ছিল। শাহজাদার মধ্যে একটি দোষ ছিল যে সে খুব জেদি ছিল। যেই বিষয়ে সে জেদ ধরত তা পূর্ণ করেই ছাড়ত। শাহজাদা যুবক হয়ে উঠেছিলেন এবং তার ব্যক্তিত্ব ও সৌন্দর্যের চর্চা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। তাই দূর দূরান্তের দেশের রাজকন্যারা তাকে নিজেদের স্বপ্নে দেখতে শুরু করেছিল। প্রতিটি রাজকন্যার এই ইচ্ছে ছিল যে তার বিয়ে যেন শাহজাদা আলমগীরের সাথে হয়। অন্য দেশের দূতরা বিয়ের প্রস্তাব নিয়ে জারগা আসত এবং সাথে রাজকন্যাদের ছবিও নিয়ে আসত। বাদশাহ শাহজাদাকে ছবি দেখাতেন, কিন্তু শাহজাদার কোনো ছবি পছন্দ হতো না। সে প্রত্যেকটিতে কোনো না কোনো খুঁত বের করে দিত। তাই বাদশাহ কৌশলে দূতদের ফেরত পাঠিয়ে দিতেন। তবে শাহজাদার এই অভ্যাসের কারণে বাদশাহ এবং মালকা রানী দুজনেই চিন্তিত থাকতে লাগলেন, কারণ তাদের শাহজাদার বিয়ের খুব শখ ছিল। কিন্তু শাহজাদার কোনো রাজকন্যা পছন্দই হতো না। একদিন শাহী দরবার বসেছিল। দূর দূরান্তের দেশের ব্যবসায়ীরাও এই দরবারে হাজির ছিলেন। জারগার প্রথা ছিল যে ব্যবসায়ী জারগায় আসে সে সবার আগে তার মূল্যবান আসবাবপত্র বাদশার সেবায় পেশ করে। বাদশার যা পছন্দ হতো তিনি তা কিনে নিতেন এবং বাকি জিনিস প্রজাদের কাছে বিক্রি করা হতো। সেদিনও দরবারে বড় বড় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সব ব্যবসায়ী নিজেদের মাল বাদশার সামনে স্তূপ করে দিচ্ছিলেন, যার মধ্যে মূল্যবান কাপড়, বড় বড় দুষ্প্রাপ্য মুক্ত, জহরত এবং অন্যান্য উপহার ছিল। বাদশাহ এর মধ্যে যা নিতেন তার বদলে ব্যবসায়ী প্রচুর টাকা পেয়ে যেত। সবশেষে একজন অত্যন্ত বৃদ্ধ ব্যবসায়ী এগিয়ে এলো। সে শাহজাদা এবং বাদশার সামনে তার জিনিসপত্র রাখল। জিনিসগুলো খুব দামি, ভালো এবং বিরল ছিল। বাদশাহ এর মধ্যে অনেক জিনিস খুব পছন্দ হলো। তিনি ব্যবসায়ীকে প্রচুর টাকা দিলেন। শাহজাদা চুপচাপ বসেছিলেন। তার হয়তো এর মধ্যে কিছুই পছন্দ হয়নি। বৃদ্ধ ব্যবসায়ী সব জিনিস বাদশার সামনে রাখলেও একটি ফ্রেম সে নিজের কাছেই রেখেছিল। শাহজাদার নজর সেই ফ্রেমটির ওপর পড়ল। ফ্রেমটি খাঁটি সোনার এবং অত্যন্ত সুন্দর ছিল। এটিকেই সম্মানীয় ব্যবসায়ী? শাহজাদা গম্ভীরভাবে প্রশ্ন করলেন। বৃদ্ধ যখন দেখল যে শাহজাদার নজর ফ্রেমের ওপর পড়েছে, সে খুব ঘাবড়ে গেল। সে দ্রুত ফ্রেমটি তার আলখেল্লার নিচে লুকাতে চাইল। ব্যবসায়ী, এটি আমাদের সামনে পেশ করো। শাহজাদা বেশ গম্ভীর স্বরে বললেন। হুজুর, এটি আমার ব্যক্তিগত জিনিস, এটি আপনি না দেখলেই ভালো। ব্যবসায়ী সেটি আরও লুকাতে লুকাতে বিনীতভাবে বলল। এখন পুরো দরবারের নজর সেই ব্যবসায়ীর ওপর পড়ল। ব্যবসায়ী, তুমি কি জানো না যে তুমি শাহী দরবারে দাঁড়িয়ে আছো? শাহজাদার হুকুম না মেনে তুমি ধৃষ্টতা করছ, যার শাস্তি মৃত্যুও হতে পারে। উজির ব্যবসায়ীকে উদ্দেশ্য করে বললেন। হুজুর, আমি আবারও অনুরোধ করছি যে এটি আপনারা দেখবেন না এবং আমাকে ক্ষমা করুন। ব্যবসায়ী নিচু হয়ে আরও কাকুতি মিনতি করে জবাব দিল। আমরা তোমাকে হুকুম দিচ্ছি যে এই ফ্রেমটি আমাদের সামনে পেশ করো। শাহজাদার রাগে লাল হয়ে বললেন। এবার ব্যবসায়ী বাধ্য হল। সে কাঁপতে কাঁপতে সেই ফ্রেম শাহজাদার সামনে পেশ করল। শাহজাদা ফ্রেমে লাগানো ছবিটি দেখলেন এবং তারপর সেটি দেখতেই থাকলেন। এটি একটি মেয়ের ছবি ছিল। মেয়েটি খুব সুন্দর এবং লাবণ্যময়ী ছিল। মনে হচ্ছিল যেন এই মেয়েটি কোনো মানুষ নয়, বরং কোনো পরী। শাহজাদা তার সৌন্দর্যে ডুবে গেলেন। শাহজাদা আলমগীর, এটি কার ছবি, আর তোমার কি হয়েছে? বাদশাহ যখন শাহজাদার এই অবস্থা দেখলেন তখন শেষ পর্যন্ত জিজ্ঞেস করেই ফেললেন। শাহজাদা বাদশার কথা শুনে চমকে উঠলেন। তিনি সেই ফ্রেমটি আদবের সাথে বাদশার সামনে রাখলেন। বাদশাহ ছবির দিকে একবার তাকালেন এবং তিনিও মেয়েটির অসীম সৌন্দর্যে খুব মুগ্ধ হলেন।
ব্যবসায়ী, এটি কার ছবি? শাহজাদা ব্যবসায়ীকে প্রশ্ন করলেন। হুজুর, এই কারণেই আমি এই ছবি আপনার কাছ থেকে লুকাতে চেয়েছিলাম, কিন্তু আপনি বাধ্য করলেন। এটি মুলকে আফরের রাজকন্যা ইয়াসমিনের ছবি, যে খুব অহংকারী এবং জেদি। বড় বড় শাহজাদা এবং বাদশারা তাকে বিয়ে করতে ইচ্ছুক, কিন্তু এই রাজকন্যার পুরুষ জাতের ওপর খুব ঘৃণা, এবং সে কোনো পুরুষের দিকে তাকানোও পছন্দ করে না। এমনকি তার সামনে কোনো পুরুষের নাম নেওয়াও অপরাধ। সে নাম গ্রহণকারীকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দেয়। ব্যবসায়ী বিস্তারিতভাবে বলল। আমরা এই ছবি কিনছি। এর যত দাম সে চায় তা পরিশোধ করা হবে। শাহজাদা ধনাধ্যক্ষকে হুকুম দিলেন এবং নিজে সেই ছবি কাছে রেখে দিলেন। বাদশাহ দরবার সমাপ্ত করার হুকুম দিলেন এবং শাহজাদা ছবি নিয়ে দরবার থেকে চলে গেলেন। তিনি সেই ছবি গিয়ে মালকাকে দেখালেন এবং মালকারও রাজকন্যা ইয়াসমিনকে খুব পছন্দ হল। আম্মা হুজুর, আমি বিয়ে করলে একেই করব, না হলে করব না। শাহজাদা মালকাকে তার সিদ্ধান্ত জানিয়ে দিলেন। আচ্ছা, আমি আজ বাদশাহ সালামতের সাথে কথা বলবো, মালকা তাকে বললেন। বাদশাহ বললেন যে ব্যবসায়ী এমন কথা বলছিল এবং সেই হিসেবে তার সাথে শাহজাদার বিয়ে অসম্ভব। তুমি তাকে বলো যে সে যেন এই চিন্তা ছেড়ে দেয়। মালকা শাহজাদার সাথে কথা বললেন, কিন্তু শাহজাদা তার জেদেই অটল রইলেন। শাহজাদা আগে থেকেই জেদি ছিলেন এবং সবাই জানত যে যে দেশে আটকে যেত তা পূর্ণ করেই ছাড়ত। অবশেষে বাদশাহ তার দূতকে ফারাঙের বাদশার কাছে শাহজাদার প্রস্তাব দিয়ে পাঠালেন, কিন্তু কয়েক মাস পর সেই দূত ব্যর্থ হয়ে ফিরে এলো। সেও রাজকন্যার বিষয়ে সেই একই কথা জানালো যা ব্যবসায়ী বলেছিল। এবার বাদশাহ এবং মালকা খুব চিন্তিত হয়ে পড়লেন। তারা দুজনে শাহজাদাকে অনেক বোঝালেন, কিন্তু শাহজাদা তার জেদে কায়েম রইলেন। যদি আপনারা অনুমতি দেন, তবে আমি উজিরজাদা দানিশকে নিয়ে রাজকন্যা ইয়াসমিনের দেশে যাব। আমি আমার আপ্রাণ চেষ্টা করব তাকে বিয়ে করতে, না হলে আমি আত্মহত্যা করব। প্রথমে বাদশাহ এবং মালকা রাজি হলেন না, কারণ তারা তাদের একমাত্র সন্তানকে নিজেদের থেকে আলাদা করতে চাইতেন না। কিন্তু শাহজাদার জেদের সামনে শেষ পর্যন্ত তারা বাধ্য হলেন এবং অনুমতি দিলেন। উজিরজাদাও শাহজাদার খুব ভালো বন্ধু ছিল, তাই সেও শাহজাদার সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। বাদশাহ শাহজাদাকে বললেন যে তিনি যেন নিয়মিত কর্মচারীর সাথে নিয়ে যান, কিন্তু শাহজাদা মানলেন না। তিনি একা যাওয়ার জেদ করলেন এবং অবশেষে তিনি উজিরজাদা দানিশকে নিয়ে ব্যবসায়ীর বেশ ধরে ফারাং দেশের দিকে রওনা হলেন। রাজকন্যা জাসমিন ফারাং দেশের বাদশার একমাত্র মেয়ে ছিলেন। তিনি অত্যন্ত লাবণ্যময়ী ও সুন্দরী ছিলেন। তার রূপের কথা পুরো পৃথিবীতে ছড়িয়েছিল, কিন্তু ছোটবেলা থেকেই তার পুরুষ জাতের প্রতি প্রচণ্ড ঘৃণা ছিল এবং দিন দিন এই ঘৃণা বাড়ছিল। তিনি পুরুষ জাতের ছায়া তো দূরের কথা, নাম পর্যন্ত শুনতে চাইতেন না। তাই তিনি একটি আলাদা প্রাসাদে থাকতেন, যার নাম ছিল ফুলমহল। ফুলমহল অত্যন্ত সুন্দর এবং অনেক বিশাল ছিল। এখানে সবাই নারী ছিল, এমনকি প্রাসাদের নিরাপত্তার জন্য নারী সৈন্য মোতায়েন ছিল। মালিনীও ছিল নারী, পরিচারিকারাও ছিল নারী। রাজকন্যা তার অসংখ্য দাসী ও বান্ধবীদের সাথে এই প্রাসাদে থাকতেন, কিন্তু কারও সাহস ছিল না যে রাজকন্যার সামনে কোনো পুরুষের কথা বলে। রাজকন্যা তৎক্ষণাৎ তাকে হত্যা করিয়ে দিতেন। বছরে একবার রাজকন্যা তার বাবার সাথে দেখা করতে শাহী প্রাসাদে আসতেন। বাদশাহী একমাত্র পুরুষ ছিলেন যার সাথে রাজকন্যা বছরে একবার দেখা করতেন। যেদিন তিনি বাদশার সাথে দেখা করতে আসতেন, সেদিন পুরো শহরের পুরুষদের হুকুম দেওয়া হতো যেন তারা নিজেদের ঘর থেকে বাইরে না বের হয়। রাজকন্যার নারী বাহিনী পুরো শহরে টহল দিত। যদি কোনো পুরুষ বাইরে বেরিয়ে আসত, তবে তাকে তৎক্ষণাৎ হত্যা করা হতো। তাই এই দিন কোনো পুরুষ ঘর থেকে বাইরে বের হতো না। সমস্ত দোকান, হোটেল, সরাইখানা, বাজার বন্ধ থাকত এবং শহরে শুধু নারীদের বাহিনীই ঘুরে বেড়াত। বাদশাহ রাজকন্যার এই অভ্যাসে খুব চিন্তিত ছিলেন। তিনি চাইতেন রাজকন্যা কোনো সুন্দর শাহজাদাকে বিয়ে করুক, যাতে তার ছেলে তার সিংহাসনের উত্তরাধিকারী হয়। বড় বড় দেশের শাহজাদাদের প্রস্তাব আসত, কিন্তু রাজকন্যার অভ্যাসের কারণে তাদের মানা করতে হতো। রাজকন্যা ইয়াসমিন আজ ফুলে ভরা বাগানে সোনার সুন্দর সিংহাসনে বসেছিলেন। তার সাথে অন্য সিংহাসনে তার বান্ধবীরা বসেছিল এবং অসংখ্য দাসী নাচ গান করে রাজকন্যার মন ভোলাচ্ছিল। রাজকন্যা, শেষ পর্যন্ত আপনি এভাবে কতদিন জীবন কাটাবেন? বাদশাহ সালামত যদি খোদা না করুন মারা যান, তবে আপনাকে তো সিংহাসন সামলাতেই হবে। একজন মুখরা বান্ধবী ভয়ে ভয়ে রাজকন্যার সাথে কথা শুরু করল। তাকে বাদশাহ সালামত বিশেষভাবে বুঝিয়ে বলেছিলেন যেন সে রাজকন্যার সাথে এই বিষয়ে কথা বলে। সে নিজেও খুব বুদ্ধিমান ছিল। তার নাম ছিল গুলনার
এবং সে ছিল উজিরের মেয়ে। সে নিজেও খুব সুন্দরী ছিল, কিন্তু রাজকন্যার সামনে তার রূপ ম্লান হয়ে যেত। গুলনার, আমি এই বিষয়ে কিছু জানি না যে ভবিষ্যতে কি হবে। যাই হোক, আমি বিয়েও করব না আর পুরুষদের সামনেও আসব না, রাজকন্যা ইয়াসমিন জবাব দিলেন। রাজকন্যা, আপনার কথা ঠিক, কিন্তু এমন হতে পারে না যে আপনি পর্দার আড়ালে থেকে শাসন করবেন, গুলনার বলল। না গুলনার, আমি পুরুষদের দেখতেই চাই না, রাজকন্যা ইয়াসমিন বিরক্ত স্বরে জবাব দিলেন। কিন্তু গুলনারও আজ হয়তো ঠিক করেই এসেছিল যে রাজকন্যা ইয়াসমিনের সাথে কথা চূড়ান্ত করেই যাবে। তাই সে রাজকন্যার মেজাজের তোয়াক্কা না করে বলল, রাজকন্যা সাহিবা, যদি অভয় দেন তবে কিছু আরজ করি। হ্যাঁ হ্যাঁ, প্রাণ খুলে কথা বলো, তুমিই আমার একমাত্র এমন বান্ধবী যাকে আমি চাইলেও কোনো শাস্তি দিতে পারি না, রাজকন্যা ইয়াসমিন হেসে জবাব দিলেন। আপনার করুণা রাজকন্যা সাহিবা, বেয়াদবি না হলে শুধু এটুকুই বলুন যে আপনার পুরুষদের ওপর কেন এত ঘৃণা? গুলনার ভয়ে ভয়ে জিজ্ঞেস করল। রাজকন্যা খিলখিল করে হেসে উঠলেন। তার হাসিতে মনে হচ্ছিল যেন ফুল ঝরছে। ভুলি উজিরজাদি, এটাও কি কোনো জিজ্ঞাসা করার মতো কথা? পুরুষজাত কি এই যোগ্য যে তাদের ভালোবাসা যাবে? না আছে তাদের মধ্যে কোমলতা, না আছে আভিজাত্য, না আছে সৌন্দর্য। এই সৃষ্টি অত্যন্ত বন্য, আবেগের গোলাম এবং ক্ষমতার লোভী। পুরুষদের ওপর খুব ঘৃণা পোষণ করা রাজকন্যা ইয়াসমিন আজ মুখ খুললেন। আচ্ছা, তো এই ব্যাপার রাজকন্যা সাহিবা, এর মানে হলো আপনার আজ পর্যন্ত কোনো পুরুষ পছন্দ হয়নি? গুলনার মুচকি হেসে বলল। এমনটাই মনে করো গুলনার, রাজকন্যা আড়মোড়া ভেঙে জবাব দিলেন। বেয়াদবি মাফ করবেন রাজকন্যা সাহিবা, একটি কথা আছে যে পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকের পুরুষজাত নারী জাতের চেয়ে বেশি সুন্দর হয়। পুরুষ অর্থাৎ নর, নারী অর্থাৎ মাদি। একইভাবে বলা হয় যে নারীর তুলনায় পুরুষ বেশি সুন্দর ও ব্যক্তিত্ববান হয়। গুলনার রীতিমতো বিতর্ক শুরু করে দিল। বাজে কথা, আমার তো আজ পর্যন্ত কোনো পুরুষকে সুন্দর মনে হয়নি, রাজকন্যা তুচ্ছতাচ্ছিল্য করে বললেন। খোদা করুন আপনার যেন অবশ্যই কেউ পছন্দ হয়ে যায়, তারপর আমি আপনাকে জিজ্ঞেস করব যে ভালোবাসা কাকে বলে। এমনিতে জারগার শাহজাদা আলমগীরের সৌন্দর্য ও ব্যক্তিত্বের চর্চা পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। যে পৃথিবীতে তার চেয়ে বেশি সুন্দর ও ব্যক্তিত্ববান পুরুষ এই মুহূর্তে আর কেউ নেই। তার প্রস্তাব এসেছিল, কিন্তু আপনার জেদের কারণে বাদশাহ সালামতকে না বলতে হয়েছিল, যার জন্য তিনি আজও আফসোস করেন, গোলনার জবাব দিল। আচ্ছা, আমার তো জানা ছিল না। যাই হোক, ঠিক আছে, আব্বাজান মানা করে দিয়েছেন, সেও কোনো বন্যই হবে, রাজকন্যা ইয়াসমিন জবাব দিলেন এবং তারপর সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। এর মানে ছিল যে আসর সমাপ্ত। তারপর উজিরজাদি গুলনার রাজকন্যা ইয়াসমিনের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে গেল এবং রাজকন্যা ইয়াসমিন নিজের খাস কামরায় এসে বিছানায় শুয়ে পড়লেন। তিনি সমস্ত দাসীদেরও বিদায় করে দিলেন। তার বারবার গুলনারের কথাগুলো মনে পড়ছিল। সত্যিই কি শাহজাদা আলমগীর সুন্দর হবে? অনেক সময় সে ভাবতে ভাবতে নিজেও লজ্জিত হচ্ছিল। আজ পর্যন্ত সে কোনো পুরুষের কথা ভাবেনি। কেন সে শাহজাদা আলমগীরের কথা ভাবছে যখন সে তাকে দেখেনি পর্যন্ত? কিন্তু আবার সে শাহজাদার কথা ভাবতে থাকত এবং তার মনে ইচ্ছা জাগল যে একবার সেই শাহজাদাকে দেখা উচিত, যার নাম পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। এই ভাবতে ভাবতেই অবশেষে তার ঘুম চলে এলো। শাহজাদা আলমগীর এবং উজিরজাদা দানিশ ব্যবসায়ের ছদ্মবেশ ধরে ঘোড়ায় চড়ে একা ফারাং দেশের দিকে যাচ্ছিলেন। ফারাং দেশ জারগা থেকে কয়েক মাসের দূরত্বে ছিল। রাস্তায় অনেক বিপজ্জনক জঙ্গল, বিশাল মরুভূমি, অদ্ভুত দেশ এবং নানা রকমের মানুষ থাকত। কিন্তু যেহেতু তারা দুজনেই খুব সাহসী এবং বুদ্ধিমান ছিলেন এবং প্রতিটি কলায় পারদর্শী ছিলেন, তাদের কাছে প্রচুর সোনাভর্তি থলি ছিল, তাই তাদের রাস্তার কোনো পরোয়া ছিল না। শাহজাদা আলমগীর রাজকন্যা ইয়াসমিনের ছবি নিজের কাছেই রেখেছিলেন এবং তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক ঘণ্টা ধরে সেই ছবি দেখতেন। উজিরজাদা তাকে অনেক বোঝাতেন যে শাহজাদা, আপনি একজন পুরুষ, একজন নারীর জন্য এভাবে ব্যাকুল হওয়া পুরুষের শান বা সম্মানের খেলাফ, নিজেকে সামলান। কিন্তু শাহজাদা তার কথা শুনতেনই না। তিনি তো রাজকন্যা ইয়াসমিনের প্রেমে বুড়ি তরা গ্রেফতার হয়েছিলেন, তার নিজের শরীরেরও হুঁশ ছিল না। যাই হোক, একের পর এক মঞ্জিল পার করে, বিপজ্জনক জঙ্গল পেরিয়ে, মরুভূমি অতিক্রম করে এবং রাস্তার শহরগুলো ভ্রমণ করে প্রায় ১ বছর পর অবশেষে তারা দুজনে ফারাং দেশের রাজধানীতে প্রবেশ করলেন। দানিশ, এটি আমার রাজকন্যার শহর, আর রাজকন্যা এই শহরেই থাকে। আমি তার সুগন্ধ পাচ্ছি, শাহজাদা শহরে ঢুকেই উজিরজাদাকে বললেন। শাহজাদা, খেয়াল রাখবেন, এখানে রাজকন্যা ইয়াসমিনের নাম মুখে আনা ক্ষমার অযোগ্য অপরাধ। ভিনদেশ, এমন যেন না হয় যে কোনো বিপদে ফেসে যাই। উজিরজাদা তাকে বোঝালেন।
তারা দুজনে শহর দেখতে দেখতে ঘোড়া এগিয়ে নিয়ে অবশেষে একটি বড় সরাইখানার সামনে থামলেন। সরাইখানার মালিক তাদের চেহারা দেখেই চিনে ফেলল যে তারা অপরিচিত এবং কোনো দূরের দেশ থেকে এসেছেন। সে তাদের খুব আন্তরিকতার সাথে ভেতরে নিয়ে এলো এবং তাদের জন্য একটি খুব ভালো ঘর খুলে দিল। সম্মানীয় অতিথিগণ, এই ঘরটি আমার সরাইখানার সবচেয়ে ভালো এবং চমৎকার ঘর। আপনারা এখানে থেকে অবশ্যই আনন্দ অনুভব করবেন, সরাইখানার মালিক তাদের উদ্দেশ্য করে বলল। হ্যাঁ সম্মানীয় স্বাগতিক, আমাদের এই ঘর পছন্দ হয়েছে, শাহজাদা খুব নিস্পৃহভাবে বললেন এবং তারপর জ্যাকেটের পকেট থেকে সোনা ভর্তি একটি থলি বের করে তার দিকে ছুঁড়ে দিলেন। সরাইখানার মালিক সেই থলিটি লুফে নিল এবং সে অবাক হয়ে গেল যে এই অপরিচিত ব্যক্তি কত দয়ালু এবং কত ধনী। সে তার পুরুষোচিত ব্যক্তিত্ব এবং সৌন্দর্যে খুব মুগ্ধ হয়েছিল। আপনি তো অবশ্যই কোনো দেশের শাহজাদা, আপনারা কোন দেশের বাসিন্দা? সরাইখানার মালিক এবার খুব বিনয়ী স্বরে জিজ্ঞেস করল। আমরা শাহজাদা নই, বরং ব্যবসায়ী, এমনিতে আমরা জারগা থেকে এসেছি, উজিরজাদা দানিশ জবাব দিলেন। জারগা, যাদের শাহজাদা আলমগীরের সৌন্দর্যের কথা দুনিয়া জুড়ে চর্চা হয়। যদি ওখানকার ব্যবসায়ীর ছেলেরা এত সুন্দর হয় তবে শাহজাদা কেমন হবে? খুব ভালো, সরাইখানার মালিক জবাব দিল। তো কি শাহজাদা আলমগীরের সৌন্দর্যের কথা এখানেও পৌঁছে গেছে? শাহজাদা মুচকি হেসে জিজ্ঞেস করলেন। জি হ্যাঁ জনাব, যদি আমাদের রাজকন্যা পুরুষদের ঘৃণা না করত তবে তার বিয়ে শাহজাদা আলমগীরের সাথে হতো। দুজনেই চন্দে আফতাব সূর্যের মতো এবং চন্দে মাহতাব চাঁদের মতো হতেন, সরাইখানার মালিক বলল এবং তারপর আদব জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি তোমার রাজকন্যাকে অবশ্যই বিয়ে করে নিয়ে যাব, না হলে আমি এখানেই প্রাণ দেব, শাহজাদা খুব দৃঢ় স্বরে বললেন। উজিরজাদা এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন, পাছে কেউ শাহজাদার কথা শুনে ফেলে এবং তাদের ওপর কোনো বিপদ নেমে আসে। দুজনে গোসল করলেন, নতুন কাপড় পরলেন এবং সরাইখানা থেকে বেরিয়ে শহর দেখতে বের হলেন। তারা দুজনে শহরের সৌন্দর্য ও সমৃদ্ধি দেখে খুব মুগ্ধ হলেন। সত্যিই এই শহরটি খুব সুন্দর ছিল। জায়গায় জায়গায় বাগান এবং সুন্দর ফোয়ারা তৈরি ছিল। শহরের মানুষগুলো খুব মিশুক, সদাচারী এবং ঝলমলে পোশাকে সজ্জিত ছিল। সবার চেহারা খুশিতে উজ্জ্বল ছিল। তাদের কোথাও কোনো দুঃখী মানুষ চোখে পড়ল না। তারা বুঝতে পারলেন যে ফারাঙ্গের বাদশাহ অত্যন্ত নেক, দয়ালু এবং ন্যায়পরায়ণ, তাই এখানকার মানুষ সুখে ও শান্তিতে আছে। ঘুরতে ঘুরতে তারা শহরের উত্তরের কোণে চলে এলেন এবং তারপর তাদের দূর থেকে একটি খুব বড় প্রাসাদ নজরে এলো, যা পুরোপুরি সুন্দর ফুলে ঢাকা ছিল এবং এর সুগন্ধে দূর দূরান্ত পর্যন্ত এলাকা মৌ মৌ করছিল। খুব সুন্দর প্রাসাদ। শাহজাদার মুখ থেকে স্বতঃস্ফূর্ত প্রশংসা বেরিয়ে এলো এবং তিনি প্রাসাদের কাছে যাওয়ার জন্য ঘোড়া এগিয়ে দিলেন। আমাদের সামনে যাওয়া উচিত নয় শাহজাদা, হতে পারে সামনে যাওয়া নিষেধ। আগে আমাদের কারোর কাছ থেকে জিজ্ঞেস করে নেওয়া উচিত, দানিশ শাহজাদাকে থামিয়ে বললেন। কিন্তু শাহজাদা তার কথা কবেই বা শুনতেন? তিনি ঘোড়া এগিয়ে নিয়ে চললেন। বাধ্য হয়ে দানিশকেও তাকে অনুসরণ করতে হল। তারা দুজনে ঘোড়া এগিয়ে নিয়ে প্রাসাদের কাছে পৌঁছে গেলেন। যেমনই তারা প্রাসাদের কাছে পৌঁছালেন, হঠাৎ তাদের অনেক সশস্ত্র নারী ঘিরে ধরল। তাদের সবার হাতে খোলা তলোয়ার ছিল এবং তাদের চেহারা রাগে লাল হয়েছিল। মনে হচ্ছিল যেন তারা এখনই এই দুজনকে হত্যা করবে। কে তোমরা, আর এখানে আসার দুঃসাহস কিভাবে করলে? এই নারীদের মধ্যে একজন ধমক দিয়ে বলল, যে সম্ভবত তাদের নেত্রী ছিল। আমরা অপরিচিত এবং প্রথমবার এই শহরে এসেছি। ঘুরতে ঘুরতে এদিকে চলে এলাম, তাই এত সুন্দর প্রাসাদ দেখে কাছে চলে এলাম। আমরা কি এখানে এসে ভুল করেছি? শাহজাদার বলার আগেই উজিরজাদা বলে উঠলেন। হ্যাঁ, তোমরা ভুল করেছ। এই প্রাসাদ রাজকন্যা ইয়াসমিনের, যিনি প্রাসাদের কাছে কোনো পুরুষের অস্তিত্ব সহ্য করেন না। তোমরা অপরিচিত, তাই তোমাদের ক্ষমা করা হলো। তোমরা তৎক্ষণাৎ ফিরে যাও এবং ভবিষ্যতে এদিকে পা বাড়াবে না, না হলে হত্যা করা হবে, নেত্রী বলল এবং শাহজাদাকে ফিরে যাওয়ার ইশারা করল। কিন্তু শাহজাদা তো রাজকন্যা ইয়াসমিনের নাম শুনেই এই প্রাসাদের দিকে পাগলের মতো তাকিয়েছিলেন, যেন এই প্রাসাদের প্রতিটি ফুলে রাজকন্যার ছবি দেখা যাচ্ছে। তিনি সম্ভবত উজিরজাদার কথা শুনতেই পাননি। উজিরজাদা দেখলেন যে শাহজাদা হয়তো এখনই সব ফাঁস করে দেবেন, তাই তিনি শাহজাদার ঘোড়ার লাগাম ধরলেন এবং তাকে টেনে শহরের দিকে নিয়ে এলেন। অনেকটা দূরে এসে শাহজাদার ঘোর কাটল। কত সুন্দর প্রাসাদ দানিশ! যখন প্রাসাদ এত সুন্দর, তখন রাজকন্যা কত সুন্দর হবে। যদি আমি এই চোখে একবার তার রূপ দেখতে পেতাম। শাহজাদা খুব আকাঙ্ক্ষা ভরা স্বরে বললেন। চিন্তা করবেন না শাহজাদা, আমার নাম দানিশ। আমি ইনশাআল্লাহ অবশ্যই আপনাকে রাজকন্যা ইয়াসমিনের সাথে দেখা করাব।
কিন্তু এখন নয়, আমাদের কোনো ফন্দি আটতে হবে, উজিরজাদা তাকে সান্ত্বনা দিয়ে বললেন। দানিশ, আমাদের এখানে কতদিন থাকতে হবে জানি না, তুমি এক কাজ করো, ফুলমহলের কাছেই কোনো ভালো প্রাসাদ খুঁজে কিনে নাও, আমরা সরাইখানা থেকে সেই প্রাসাদে চলে আসব এবং তারপর আমি মন ভরে প্রাসাদের দৃশ্য দেখতে পারব। হয়তো কখনো আমার ইচ্ছা পূরণ হবে এবং রাজকন্যাকেও দেখা যাবে। আচ্ছা, আপনি সরাইখানায় গিয়ে বসুন, আমি প্রাসাদ খুঁজে দেখছি। উজিরজাদা জবাব দিলেন এবং তারপর তাকে সরাইখানার দরজায় রেখে নিজে আবার শহরের দিকে চললেন। বাড়ির দালালদের সাথে দেখা করার পর তিনি শীঘ্রই ফুলমহলের কাছেই একটি খুব বড় এবং অত্যন্ত সাজানো গোছানো প্রাসাদ কিনতে সফল হলেন। এই প্রাসাদ থেকে ফুলমহল খুব ভালো দেখা যেত। উজিরজাদা দ্রুত আবার সরাইখানার দিকে চললেন, যাতে শাহজাদাকে সুখবর দিতে পারেন। কিন্তু যখন তিনি সরাইখানায় পৌঁছালেন, তখন তিনি এটি দেখে খুব চিন্তিত হয়ে পড়লেন যে শাহজাদা সরাইখানা থেকে উধাও। শাহজাদা আলমগীর কয়েক মুহূর্ত নিজের ঘরে একা শুয়ে থাকলেন। তারপর তার মনে অস্থিরতা তৈরি হল এবং তিনি উঠে সরাইখানা থেকে বেরিয়ে এলেন। তিনি আবারও ফুলমহলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোড়া ছুটিয়ে আবারও ফুলমহলের দিকে চললেন। ফুলমহলের কাছে গিয়ে তিনি ঘোড়া থামিয়ে দিলেন এবং খুব আকাঙ্ক্ষা নিয়ে ফুলমহল দেখতে লাগলেন। সেখানে দাঁড়ানোর কয়েক মুহূর্ত পরেই হঠাৎ আবারও সশস্ত্র নারীদের একটি দল তাকে ঘিরে ধরল। এবারও সেই দলের নেত্রী সেই নারী ছিল যে প্রথমবার তাদের বুঝিয়ে ফেরত পাঠিয়েছিল। তুমি আবার এসেছ? আমার মনে হয় তুমি তোমার জীবনের ওপর বীতশ্রদ্ধ, নেত্রী খুব রাগের সাথে বলল এবং খাপ থেকে তলোয়ার বের করে নিল। যেমনই সে তলোয়ার বের করল, বাকিরা সবাই নিজেদের খাপ থেকে তলোয়ার বের করে নিল। তাদের সবার চেহারায় রাগ স্পষ্ট ফুটে উঠছিল। আরে, আমি যদি এই প্রাসাদ দেখতে চাই তবে তোমাদের আপত্তি কিসের? শাহজাদা আলমগীর খুব নম্রভাবে নেত্রীকে বললেন। আমি কি আগে বলিনি যে এখানে এমনটা করা অপরাধ? প্রথমবার তো আমরা তোমাকে অপরিচিত মনে করে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এবার তো তুমি জেনে শুনে এই অপরাধ করেছ। এর শাস্তি তুমি অবশ্যই পাবে এবং তুমি জানো যে এই অপরাধের শাস্তি মৃত্যু, নেত্রী চিৎকার করে বলল। তবে তাই করো নেত্রী, আমাকে অবশ্যই হত্যা করো, কিন্তু আমার একটি ইচ্ছা আছে, মরার পর আমার ইচ্ছা অবশ্যই পূরণ করো, শাহজাদা খুব নম্রভাবে বললেন। ইচ্ছা আর মরার পর? নেত্রী কিছু বুঝতে না পেরে বলল। হ্যাঁ নেত্রী, সবাই মরার আগে নিজের ইচ্ছা পূরণ করতে চায়, আমি মৃত্যুর পর আমার ইচ্ছা পূরণ করতে চাই, শাহজাদা আলমগীর জবাব দিলেন। এমন কি ইচ্ছা? নেত্রী খুব অবাক হয়ে জিজ্ঞেস করল। তার সেই যুবকের সৌন্দর্য ও যৌবনের ওপর মায়া হচ্ছিল। যখন আমাকে হত্যা করবে, তখন দয়া করে আমার শরীর থেকে প্রবাহিত রক্ত এই সুন্দর ফুলগুলোর শিকড়ে ঢেলে দিও। আমার মাংসের কিমা বানিয়ে এই প্রাসাদে থাকা সুন্দর পাখিদের খাইয়ে দিও, আর আমার হাড়ের ছাই এই প্রাসাদের প্রতিটি কোণায় ছড়িয়ে দিও। শাহজাদা আলমগীর খুব বিষণ্ণ স্বরে বললেন এবং তারপর মাথা নিচু করে নিলেন, যেন হত্যার জন্য প্রস্তুত। নীতি অবাক হয়ে শাহজাদাকে দেখছিল। সেই সুন্দর যুবককে পাগল মনে করে নিল। তার আফসোস হচ্ছিল যে এত সুন্দর যুবকের মাথা ঠিক নেই। সে এখন ভাবছিল যে এই পাগলকে কি হত্যা করা উচিত, এতে কি লাভ হবে? লাভ? আরে নেত্রী, লাভ কি আর লোকসান কি তা আমি জানি না। যাই হোক, আমি এটুকু জানি যে যখন আমার রক্ত এই ফুলগুলোর শিরায় দৌড়াবে, ফুলের চোখ দিয়ে প্রাসাদকে দেখা ব্যক্তিটি আসলে আমিই হব, অবশ্যই আমি। যখন আমার হাড়ের ছাই প্রাসাদের প্রতিটি কোণায় ছড়িয়ে যাবে, তখন আমি নিজে এই সুন্দর প্রাসাদের পাথরের দেয়াল এবং সুন্দর বাতাসের অংশ হয়ে যাব। শাহজাদা আলমগীর খুব নিপুণভাবে নিজের কথাগুলো বললেন। নেত্রীর এখন পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে এই যুবক পাগল। তাই সে বলল, যুবক, তোমার দোষ নেই, তুমি পাগল। তোমার সাথী অবশ্যই বুদ্ধিমান ছিল, সে না জানি কোথায় চলে গেছে, তুমি তাকে ছাড়া বাইরে বেরোবে না, এখন তুমি যাও। কে কার সাথী হয় নেত্রী? জীবনের সাথীর সিদ্ধান্ত তো আল্লাহ তাআলা নিজে করেন, জন্ম হওয়ার আগেই তাদের আত্মাকে মিলিয়ে দেওয়া হয়। শাহজাদা খুব দার্শনিক ঢঙে রাজকন্যা ইয়াসমিনের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটালেন। কিন্তু সেই অশিক্ষিত মহিলারা এত বড় দর্শন কিভাবে বুঝবে? তাদের চোখে শাহজাদা আলমগীর সত্যিই পাগলের মর্যাদা লাভ করেছিলেন। আমার মনে হয় তুমি অবশ্যই একজন পাগল, তাই আবারও তোমাকে মাফ করছি। যদি তুমি ভবিষ্যতে এদিকে দেখা দাও, তবে কথা বলার আগেই হত্যা করা হবে, নেত্রী বলল। তারপর নিজের দলকে ফেরার ইশারা করে সেখান থেকে চলে গেল। শাহজাদা আলমগীর একটি দীর্ঘশ্বাস ফেললেন এবং ফিরে সরাইখানার দিকে রওনা হলেন। এবার তার উজিরজাদা দানিশের কথা মনে পড়ল যে যদি সে সরাইখানায় পৌঁছে যায় তবে তাকে না পেয়ে চিন্তিত হবে। কিন্তু তিনি মাত্র কয়েক কদম এগিয়েছেন, এমন সময় দূর থেকে উজিরজাদাকে নিজের দিকে আসতে দেখলেন। তার চেহারায় খুব বেশি দুশ্চিন্তার ছাপ স্পষ্ট ছিল। শাহজাদার কাছে এসে তিনি ঘোড়া থামালেন। আপনি কোথায় চলে গিয়েছিলেন শাহজাদা?
আমার ভয় ছিল যে আপনি হয়তো আবারও ফুলমহলের দিকে চলে গেছেন। উজিরজাদা চিন্তিত স্বরে বললেন। আমরা সেখানেই গিয়েছিলাম, এবং আমি লজ্জিত যে তোমাকে না জানিয়েই চলে গিয়েছিলাম। শুয়ে শুয়ে আমার মন অস্থির হয়ে উঠেছিল, এবং আমি বেখেয়ালিভাবে ফুলমহলের দিকে টান অনুভব করছিলাম। শাহজাদা ক্ষমা চাওয়ার সুরে জবাব দিলেন। তবে কি সেই নারীবাহিনী কোনো ধৃষ্টতা করেনি? উজিরজাদা জিজ্ঞেস করলেন। পরেশানি বা উদ্বেগের সাথে জিজ্ঞাসা করার পর শাহজাদা হেসে তাকে সমস্ত কথা বলে দিলেন। সে তো সত্যিই আপনাকে পাগল ভেবে থাকবে, উজিরজাদা হেসে বলল। হ্যাঁ দানিশ, আমারও মনে হচ্ছে যে শাহজাদি ইয়াসমিনের ইশকে আমি সত্যিই পাগল হয়ে গিয়েছি। শাহজাদা খুব গম্ভীরভাবে উত্তর দিল। না হুজুর, পাগল হবে আপনার শত্রুরা। আপনি নিশ্চিন্ত থাকুন, আল্লাহ তাআলা কোনো না কোনো উপায় অবশ্যই করে দেবেন। উজিরজাদা তাকে সান্ত্বনা দিয়ে বলল। তারা এভাবেই কথা বলতে বলতে এবং ঘোড়াগুলোকে আস্তে আস্তে চালাতে চালাতে বাজার দিয়ে পার হচ্ছিল। হঠাৎ শাহজাদার নজর পড়ল একজন পাখি বিক্রেতার ওপর, যার কাছে খাঁচায় সব রকমের পাখি এবং তোতা ছিল। শাহজাদা ঘোড়া থামিয়ে নিল। শাহজাদা পাখিদের খুব ভালোবাসত। সে ভাবল, কোনো কথা বলা তোতা পাওয়া গেলে অন্তত নির্জনতায় তার সাথে কথা বলে সময় কাটানো যাবে। কি ব্যাপার হুজুর, আপনি কেন থেমে গেলেন? উজিরজাদা জিজ্ঞাসা করল। আমরা কোনো কথা বলা তোতা কিনতে চাই, শাহজাদা বলল, এবং তারপর ঘোড়া থেকে নেমে পাখি বিক্রেতার দিকে এগিয়ে গেল। বাধ্য হয়ে উজিরজাদাকেও তার পেছনে যেতে হল। পাখি বিক্রেতা যখন দুই ক্রেতাকে তার দোকানের দিকে আসতে দেখল, তখন মনে মনে খুব খুশি হল। স্বাগতম জনাব, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? পাখি বিক্রেতা খুব ভদ্রভাবে তাদের অভ্যর্থনা জানিয়ে বলল। আমাদের কোনো কথা বলা তোতা চাই, শাহজাদা উত্তর দিল। হুজুর, আমার কাছে অনেক কথা বলা তোতা আছে, বলে সে ২-৩টি খাঁচা তুলে শাহজাদার সামনে রাখল এবং তাদের বলতে লাগল কোন তোতা কি বুলি বলে। এই তোতাটি দেখুন হুজুর, এ কোরআন মাজিদের হাফেজ এবং চমৎকার কিরাআতে সকালে কোরআন মাজিদ পড়ে। পাখি বিক্রেতা একটি বড় তোতার দিকে ইশারা করে বলল। আচ্ছা, কোরআন মাজিদের হাফেজ? খুব ভালো। শাহজাদা কথা শুনে খুব অবাক হল। পাখি বিক্রেতা ইশারা করল আর তোতাটি একটি আয়াত চমৎকার কিরাআতে শুনিয়ে দিল। শাহজাদা খুব খুশি হল। এই তোতাটি আমার সব তোতার চেয়ে সেরা হুজুর, পাখি বিক্রেতা বলল। বাকি তোতারা তো মাত্র ২-৪টি কথা বলে। শাহজাদা একবার বাকি তোতাদের দিকে নজর দিল এবং তারপর কোনায় রাখা একটি খাঁচায় একটি তোতা দেখতে পেল। এই তোতাটি অসম্ভব সুন্দর ছিল। এর ডানাগুলো ছিল সোনালি এবং ঠোঁট হীরের মতো চকচক করছিল। শাহজাদা জীবনে প্রথমবার এত সুন্দর তোতা দেখল। এই তোতাটি খুব সুন্দর, এ কি কথা বলে না? শাহজাদা দোকানদারকে প্রশ্ন করল। জানি না জনাব, আজ সকালেই আমি একে ধরেছি। দেখতে তো খুব সুন্দর, ভাবলাম এর ভালো দাম পাওয়া যাবে। কিন্তু সকাল থেকে এ না কিছু খেয়েছে না কিছু পান করেছে, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। দোকানদার পরিষ্কার উত্তর দিল। যদি এ কথা বলতো তবে আমি খুব খুশি হতাম, শাহজাদা খুব আক্ষেপের সাথে তোতাটির দিকে তাকিয়ে বলল। ঠিক তখনই তোতাটি চোখ তুলে তাকালো এবং শাহজাদাকে তার হীরের মতো চকচকে গোল গোল চোখ দিয়ে গভীরভাবে দেখতে লাগল। এই পাখি বিক্রেতা প্রতারক জনাব, যে তোতাকে এ হাফেজে কোরআন বলছে সে তোতা ১-২ আয়াতের বেশি পড়তে পারে না। হঠাৎ সোনালি তোতাকি পরিষ্কার গলায় বলে উঠল। শাহজাদা এবং উজিরজাদার সাথে সাথে পাখি বিক্রেতাও বিস্ময়ে লাফিয়ে উঠল। আরে, এ তো কথা বলছে আর মানুষের মতো কথা বলছে। শাহজাদা খুব অবাক ও খুশি হয়ে বলল। আর তোতা বিক্রেতা রাগে তোতাটির দিকে তাকাতে লাগল, যে তার প্রতারণার গোমর ফাঁস করে দিয়েছিল। তোতা মিয়া, তোমার নাম কি? শাহজাদা জিজ্ঞাসা করল। আমার নাম হীরামন তোতা এবং আমি তোতাদের শাহজাদা। আমি কসম খেয়েছিলাম যে আমি একদম কথা বলবো না, দানা পানি খাবো না এবং এভাবেই মরে যাব, কারণ এটি আমার অপমান ছিল যে কোনো সাধারণ মানুষ আমাকে কিনে নিয়ে গিয়ে খাঁচায় বন্দি করে তার বাড়িতে রাখবে। কিন্তু আপনাকে দেখেই আমি বুঝে গিয়েছি যে আপনিও আমার মতো শাহজাদা, তাই আপনার সাথে থাকায় আমার অপমান হবে না। আপনি দয়া করে এই প্রতারক দোকানদারের কাছ থেকে আমাকে কিনে নিন, তোতাটি পরিষ্কার সুরে বলল। শাহজাদা তার কথা শুনে এত খুশি হল যে তৎক্ষণাৎ তার খাঁচাটি তুলে নিল। বলো, তুমি এই তোতার জন্য কি নেবে? শাহজাদা বলল। হুজুর যা চাইবেন তাই দেবেন, সেটাই কদরদানি হবে। পাখি বিক্রেতা নিজের প্রতারণার কারণে লজ্জিত ছিল। শাহজাদা উজিরজাদাকে ইশারা করল এবং উজিরজাদা স্বর্ণমুদ্রায় ভরা একটি বড় থলি পাখি বিক্রেতার হাতে তুলে দিল। পাখি বিক্রেতা কখনো স্বপ্নেও ভাবেনি যে একটি তোতার জন্য সে এত বড় দাম পেয়ে যাবে। সে বেচারা খুশিতে বারবার ঝুঁকে সালাম করতে লাগল। হীরামন তোতা মিয়া, তোমাকে কি খাঁচা থেকে বের করে দেব? শাহজাদা তোতাকে জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমাকে খাঁচা থেকে বের করে দিন এবং নিশ্চিন্ত থাকুন, আমিও শাহজাদা, ইনশাআল্লাহ সারা জীবন আপনার সাথে থাকব। শাহজাদা খাঁচার দরজা খুলল এবং তোতা খাঁচা থেকে বের হয়ে শাহজাদার কাঁধে গিয়ে বসল।
ধন্যবাদ হুজুর, আপনি আমার উপর ভরসা করে আমাকে কিনে নিয়েছেন, তোতা বলল। শাহজাদা খালি খাঁচাটি সেখানেই ফেলে দিল এবং নিজে ঘোড়ায় চড়ে এগিয়ে গেল। তোতাটি তখনও খুব শান নিয়ে তার কাঁধে বসেছিল। উজিরজাদাও খুব অবাক হয়ে এই তোতাটিকে দেখছিল, যে একদম মানুষের মতো বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কথা বলছিল। এখন পর্যন্ত সে শুধু এটাই দেখেছে এবং শুনেছে যে তোতারা শুধু মুখস্থ করা কথা বলে, কিন্তু এ তো রীতিমতো শিক্ষিত এবং দার্শনিকের মতো কথা বলছিল। কথা বলার ভঙ্গি এত আকর্ষণীয় এবং চমৎকার ছিল যে তাকে ভালো না বেশে থাকা যায় না। জলদিই তারা দুজনে সরাইখানায় পৌঁছে গেল। উজিরজাদা শাহজাদাকে প্রাসাদের ব্যাপারে বলেছিল এবং পথে সিদ্ধান্ত হয়েছিল যে তারা দুজনে কাল সেই প্রাসাদে চলে যাবে, কারণ এখনও সেই প্রাসাদের পরিষ্কারের কাজ বাকি ছিল, যার হুকুম উজিরজাদা দিয়ে এসেছিল। শাহজাদা এবং উজিরজাদা যেহেতু ক্লান্ত ছিল, তাই তারা দুজনে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। তোতাটি তাদের কাছেই চুপচাপ বসেছিল। কি ভাবছ তোতা মিয়া? শাহজাদা তোতাকে চুপচাপ বসে থাকতে দেখে বলল। আমি একটা কথা ভাবছি, কিন্তু তার সাথে এটাও মনে হচ্ছে যে আপনাকে বলবো কি বলবো না। হীরামন তোতা চিন্তিত সুরে বলল। এমন কি কথা তোতা মিয়া, খুলে বলো? শাহজাদা হেসে বলল। জনাব, আসলে ব্যাপার হলো, আমি আজ সকালে বাড়ি থেকে ঘুরতে বেরিয়েছিলাম যে হঠাৎ এই পাখি বিক্রেতার ফাঁদে ফেসে গেলাম। আমার বাবা এবং মা খুব দুশ্চিন্তায় থাকবেন। যদি কোনো তোতা তাদের আমার বন্দী হওয়ার খবর দিয়ে দেয়, তবে বাড়িতে হুলুস্থুল পড়ে যাবে, কারণ আমি তাদের একমাত্র সন্তান। যদি আপনি অনুমতি দেন, তবে আমি বাড়ি থেকে তাদের সাথে দেখা করে আসি, তাদের সান্ত্বনা দিয়ে আসি এবং আপনার ব্যাপারেও বলি, তারা আশ্বস্ত হবে। যেহেতু এখান থেকে অনেকটা দূরে যেতে হবে, তাই আমি সকালের মধ্যে ফিরে আসব। হীরামন তোতা বলল। আমার পক্ষ থেকে অনুমতি আছে তোতা মিয়া, তুমি অবশ্যই যাও এবং তোমার বাবা মায়ের সাথে দেখা করে এসো। বরং আমার পক্ষ থেকে তাদের সালামও দিও। কিন্তু একটা কথা খেয়াল রেখো, যেন ফেরার সময় বা যাওয়ার সময় তুমি আবার কোনো পাখি বিক্রেতার পাল্লায় না পড়ে যাও, আর আমি তোমার পথ চেয়ে বসে থাকি। শাহজাদা খুব উদার মনে অনুমতি দিয়ে বলল। ধন্যবাদ শাহজাদা, আপনি সত্যিই শাহজাদা, এবং আমি খুশি যে আমার মালিক আপনার মতো একজন বড় মনের মানুষ। আপনি চিন্তা করবেন না, এখন আর আমি কোনো পাখি বিক্রেতার হাতে পড়ব না, কারণ আমার পক্ষ থেকে সামান্য ভুল হয়ে গিয়েছিল, যার কারণে আমি ফেসে গিয়েছিলাম। এখন সারা জীবনেও এমন ভুল করব না, হীরামন তোতা বলল, এবং তারপর সালাম করে ফুরুত করে উড়ে গেল। আপনি ভুল করলেন শাহজাদা সাহেব, একটা তোতার কথায় বিশ্বাস করে নিলেন। হতে পারে সে আর ফিরে আসবে না, অথচ তোতা চশমি অর্থাৎ তোতার মতো চোখ পাল্টে ফেলা তো বিখ্যাত। উজিরজাদা শাহজাদাকে বুঝিয়ে বলল। না দানিশ, আমার এই তোতাটির ওপর বিশ্বাস আছে, আর তুমি নিজেই ভাবো, সে যদি চাইতো তবে আমি খাঁচা থেকে বের করার সাথে সাথেই উড়ে যেতে পারত, কিন্তু দেখো, সে রীতিমতো আমাদের কাছে দরখাস্ত করেছে এবং যাওয়ার অনুমতি চেয়েছে। এখন আমরা তাকে কিভাবে না করি? শাহজাদা উত্তর দিল। যাই হোক, এই তোতাটি চমৎকার, এত বুদ্ধিমান, স্পষ্টবাদী এবং আকর্ষণীয় কথা বলা তোতা আমি আজ পর্যন্ত দেখিনি। আর কত সুন্দর! উজিরজাদা নিজের লজ্জা ঢাকার জন্য তোতার প্রশংসা শুরু করল। দানিশ, আমরা তো এখানে পৌঁছালাম, কিন্তু এখন আগে কি হবে? শাহজাদি ইয়াসমিন পর্যন্ত পৌঁছানো কিভাবে সম্ভব হবে? তার মন কিভাবে গলবে? সে তো নাম শুনতেও রাজি নয়। শেষ পর্যন্ত এসব কিভাবে হবে? আমরা কি এভাবেই এখানে অসহায় হয়ে পড়ে থাকব? শাহজাদা খুব আক্ষেপে সুরে বলল। কাল থেকে যখন আমরা আমাদের প্রাসাদে চলে যাব, তখন আমি আমার চেষ্টা শুরু করব। আমার নজরে একটি পরিকল্পনা আছে। আশা করি এই পরিকল্পনার মাধ্যমে আমি জলদিই সফল হব, উজিরজাদা বলল। সেটা কি পরিকল্পনা? শাহজাদা খুব উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করল। আমি একটু চেষ্টা করে নিই, তারপর আপনাকে বিস্তারিত বলবো। আপাতত এটি একটি পরিকল্পনা মাত্র, উজিরজাদা এড়িয়ে গিয়ে বলল। না, আমাকে বলো, শাহজাদা জেদ শুরু করল। উজিরজাদা জানত শাহজাদা খুব জেদি, সে না জেনে ছাড়বে না, তাই সে সহজ কথায় তার পরিকল্পনা বলে দিল। শাহজাদা, আমি এখানে কয়েকজন মানুষের কাছ থেকে কৌশলে তথ্য নিয়েছি। শাহজাদি ইয়াসমিনের একজন প্রিয় সখী এখানকার প্রধানমন্ত্রী বা উজিরে আজমের একমাত্র মেয়ে গুলনার। সে খুব বুদ্ধিমান ও মেধাবী, এবং শাহজাদির মেধাজের ওপর তার অনেক প্রভাব আছে। তারা দুজনে ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। এই গুলনারই একমাত্র ব্যক্তি যে শাহজাদিকে কঠোর কথা বললেও শাহজাদি তাকে কিছু বলে না, বরং এটাও জানা গিয়েছে যে বাদশাহ গুলনারের সাহায্যেই চেষ্টা করছে যাতে ইয়াসমিনের মন থেকে পুরুষদের প্রতি ঘৃণা দূর হয় এবং সে কারো সাথে বিয়েতে রাজি হয়, কারণ এই গুলনারই শাহজাদির সাথে বিয়ে ও পুরুষদের ব্যাপারে কথা বলে পার পেয়ে যায়। আমি ভাবছি কোনোভাবে গুলনারের সাথে যোগাযোগ করে তাকে এই বিষয়ে রাজি করিয়ে নিই, যাতে সে আপনার ব্যাপারে শাহজাদিকে রাজি করায়, উজিরজাদা জানালো। হ্যাঁ, পরিকল্পনা তো ঠিকই আছে, কিন্তু সমস্যা হলো গুলনারের সাথে যোগাযোগ কিভাবে করা হবে। আর এটা কি জরুরি যে গুলনার আমাদের হয়ে কথা বলতে রাজি হবে? শাহজাদা উত্তর দিল।
আপনি নিশ্চিন্ত থাকুন হুজুর, আপনার গোলাম নিজের পক্ষ থেকে পুরো চেষ্টা করবে এবং আমি আশাবাদী যে কাজ হয়ে যাবে, উজিরজাদা শাহজাদাকে আশ্বস্ত করে বলল। শাহজাদা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করল। তারপর উজিরজাদাও ঘুমিয়ে পড়ল এবং রাত আস্তে আস্তে কাটতে থাকল। সকালেও তাদের ঘুম ভাঙেনি যে ঘুলগুলি দিয়ে হীরামন তোতা ভেতরে ঢুকল এবং একপাশে চুপচাপ বসে রইল। যখন শাহজাদার ঘুম ভাঙল, তার নজর হীরামন তোতার উপর পড়ল এবং সে খুব খুশি হল। তুমি এসে গিয়েছ তোতা মিয়া, শাহজাদা উঠতে উঠতে বলল। শুভ সকাল শাহজাদা, আমি হাজির হয়েছি, হীরামন তোতা উত্তর দিল। তোমার বাবা মা ভালো আছেন? শাহজাদা জিজ্ঞাসা করল। হ্যাঁ শাহজাদা, তারা খুব ভালো আছেন, তারা আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। তারা আমাকে উপদেশ দিয়েছেন যে আমি যদি আপনার জন্য নিজের জানও কোরবান করে দিই তবে তারা খুশি হবেন। হীরামন তোতা জবাব দিল। ধন্যবাদ তোতা মিয়া, তোমার বাবা মা খুব ভালো মানুষ, আমি তোমাকে সব সময় একজন বন্ধু মনে করব। ধন্যবাদ হুজুর, হীরামন তোতা বলল। যাই হোক, আমার পক্ষ থেকে অনুমতি থাকল, যখনই তোমার বাবা মায়ের কথা মনে পড়বে তুমি অবশ্যই তাদের কাছে ঘুরে আসবে, শাহজাদা বলল। যাই হোক শাহজাদা সাহেব, আপনি যদি আমার মতো এক নগণ্য পাখির ওপর ভরসা করেন তবে আমাকে বলে দিন যে আপনি কোথায় থাকেন আর এখানে এই কপরদক্ষিণ অবস্থায় কেন এসেছেন এবং এখানে আসার আপনার উদ্দেশ্য কি? তোতা খুব বিনয়ের সাথে প্রশ্ন করল। কিছু না তোতা মিয়া, শুনে কি করবে? শাহজাদা দীর্ঘশ্বাস ফেলে বলল। হয়তো আমি আপনার কাজে আসতে পারি, হীরামন তোতা বলল। আচ্ছা তবে শোনো, আমি তোমার মন ভাঙতে চাই না, আমি জুরগার শাহজাদা আলমগীর এবং এ আমার বন্ধু ও সাথী উজিরজাদা দানিশ। আমি একজন সওদাগরের কাছে এখানকার শাহজাদি ইয়াসমিনের ছবি দেখেছিলাম এবং তাকে মন দিয়ে ফেলেছি। আমার বাবা শাহজাদি ইয়াসমিনের জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন, কিন্তু তা প্রত্যাখ্যাত হয়েছে, কারণ শাহজাদি পুরুষদের ভীষণ ঘৃণা করেন। কিন্তু আমি ভালোবাসার কাছে বাধ্য হয়ে দানিশকে সাথে নিয়ে এখানে ভাগ্য পরীক্ষার জন্য চলে এসেছি, কিন্তু কোনো পথ দেখা যাচ্ছে না। আপাতত ফুলমহল, যেখানে শাহজাদি ইয়াসমিন থাকেন, তার সামনে একটি মহল নিয়েছি। অন্তত সেই প্রাসাদটা তো দেখতে পারব যাতে শাহজাদি ইয়াসমিন থাকেন, শাহজাদা বিস্তারিত জানালো। আমি আপনার কষ্ট বুঝতে পারছি শাহজাদা, আপনি যদি অনুমতি দেন তবে আমি নিজেও চেষ্টা করি। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে আমি শীঘ্রই শাহজাদি ইয়াসমিনকে রাজি করিয়ে ফেলব। তোতা নিজের সাহায্য প্রস্তাব করল। না তোতা মিয়া, তোমাকে দিয়ে কি হবে? এমন যেন না হয় যে শাহজাদি তোমাকে ধরে ফেলে আর আমি তোমাকেও হারিয়ে ফেলি, শাহজাদা উত্তর দিল। না শাহজাদা, এমনটা হবে না। আমিও তোতাদের শাহজাদা, আমার শাহী আদব কায়দা জানা আছে। আমি ইনশাল্লাহ শীঘ্রই শাহজাদিকে রাজি করাব। আপনি আমার ওপর ভরসা রাখুন। আর তাছাড়া সে পুরুষদের নামে ঘৃণা করে এবং যে পুরুষদের নাম নেয় তাকে হত্যা করে, কিন্তু সে আমাকে হত্যা করাবে না, তোতা উত্তর দিল। আচ্ছা তোতা, তুমি যখন এতই জেদ করছ তবে তুমিও চেষ্টা করে দেখো। যদি এমনটা হয় তবে আমি তোমার এই উপকারের কথা সারা জীবন ভুলব না, শাহজাদা উত্তর দিল। সে প্রেমের এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে একটি পাখির সাহায্য তার কাছে অনেক মনে হচ্ছিল। আচ্ছা, এখন সুবহে সাদিক হয়েছে, আমি এখনই গিয়ে আমার চেষ্টা শুরু করছি। আমি খুব শীঘ্রই আপনাকে সুসংবাদ শোনাব, তোতা বলল এবং ফুরুত করে উড়ে ঘুলগুলি দিয়ে বেরিয়ে গেল। শাহজাদা আপন মনেই হেসে ফেলল। তার মনের কেন যেন বিশ্বাস হয়ে গেল যে হীরামন তোতা অবশ্যই শাহজাদিকে রাজি করাবে। শাহজাদি ইয়াসমিন আজ সকালে যখন ফুলমহলের কাছের বাগানে ঘুরতে বেরোল তখন তাকে খুব খুশি দেখাচ্ছিল। তার মুখ 14 চাঁদের মতো জ্বলজ্বল করছিল এবং লম্বা সোনালি চুল তার পিঠ বেয়ে হাঁটু ছুঁয়ে যাচ্ছিল। উজ্জ্বল লাল রঙের পোশাকে তাকে তখন একটি সুন্দর গোলাপ ফুলের মতো লাগছিল। তার অভ্যাস ছিল যে সে সকালের ভ্রমণের সময় একাই বের হতো, দাসীরা তার থেকে অনেকটা দূরে থাকত। সে বাগানে আপন মনে খেলা করে বেড়াত, কখনো এই ফুলের ঘ্রাণ নিত, কখনো ওই ফুলের, কখনো নরম মখমলি ঘাসে শুয়ে পড়ত, কখনো কোনো গাছের ডাল ধরে দোল খেত। আজকেও সে বাগানের নিচের দিকে ঘুরে বেড়াচ্ছিল যে হঠাৎ তার কানে একটি মিষ্টি আওয়াজ এলো। শুভ সকাল শাহজাদি সাহেবা। আওয়াজটি পুরুষের মতো মনে হচ্ছিল, কিন্তু ভঙ্গি ছিল খুব মিষ্টি ও আকর্ষণীয়। শাহজাদির কানে এই কথাগুলো পড়ার সাথে সাথেই সে খুব করে চমকে উঠল এবং তারপরই যখন সে বুঝতে পারল যে কণ্ঠস্বরটি পুরুষের, রাগে তার লাল সাদা গায়ের রং আরও বেশি লাল হয়ে গেল। চোখ থেকে যেন আগুন বের হতে লাগল। কে তুমি এবং আমাদের প্রাসাদে আসার তোমার সাহস কিভাবে হলো? শাহজাদি খুব রেগে ধমক দিয়ে বলল। যে আওয়াজ দিচ্ছিল তাকে দেখা যাচ্ছিল না, কিন্তু যেদিক থেকে আওয়াজ আসছিল সেখানে গাছপালা খুব ঘন ছিল, তাই সে ভাবল যে ওই ব্যক্তি অবশ্যই ওই গাছগুলোর পেছনে লুকিয়ে আছে।
অনুমতি ছাড়া প্রাসাদে আসার জন্য ক্ষমা চাইছি, কিন্তু আমাদের আপনার প্রাসাদে আসা থেকে কে আটকাতে পারে? সেই আকর্ষণীয় কণ্ঠটি আবার শোনা গেল, এবং শাহজাদিকার সাহস ও ধৃষ্টতায় অবাক হয়ে গেল। তুমি কে? সামনে আসো, নতুবা আমি এখনই দাসীদের ডাকছি। তোমার কি জানা নেই যে আমাদের প্রাসাদের কাছে আসা পুরুষকে হত্যা করে ফেলা হয়? শাহজাদির রাগের এখন আর সীমা নেই। আপনাকে দেখার পর কারই বা নিজের জীবন ভালো লাগে প্রিয় শাহজাদি? সেই আওয়াজ আবার শোনা গেল, এবং শাহজাদির রাগে মাথায় রক্ত উঠে গেল। তার মাথায় আসছিল না যে এই ধৃষ্ট কে, এবং সে প্রহরীদের নজর এড়িয়ে ভেতরে ঢুকতে কিভাবে সফল হল। সে দাসীদের ডাকার জন্য তালি দিতে হাত তুলতেই হঠাৎ গাছের ডালে ডানা ঝাপটানোর শব্দ শোনা গেল, এবং পরের মুহূর্তেই একটি সুন্দর তোতা উড়ে এসে শাহজাদির সামনের গাছে বসল। শাহজাদি খুব অবাক ও বিস্ময়ের সাথে তোতাটির দিকে তাকিয়ে রইল। এখন সে বুঝতে পারল যে এতক্ষণ তার সাথে কথা বলা ব্যক্তিটি তোতাই ছিল। এত সুন্দর তোতাকে এভাবে পরিষ্কার গলায় কথা বলতে দেখে সে এত খুশি হল যে যার কোনো সীমা ছিল না। তুমি ছিলে মিয়া মিঠু? কামাল করেছ, তুমি তো খুব সুন্দর কথা বলো। তোমাকে এই কথা কে শিখিয়েছে? শাহজাদি খুব অবাক হয়ে তোতাকে জিজ্ঞাসা করল। কেউ না শাহজাদি সাহেবা, আমার নাম হীরামন তোতা, এবং আমি তোতাদের শাহজাদা। মানুষের মতো কথা বলা আমি ছোটবেলা থেকেই শিখেছি, এবং আমাকে বড় বড় জ্ঞানী গুণী তোতারা প্রশিক্ষণ দিয়েছে। হীরামন তোতা উত্তর দিল। তোমার নামও তোমার মতো খুব সুন্দর। তুমি কি আমাদের কাছে থাকবে তোতা মিয়া? শাহজাদি জিজ্ঞাসা করল। না শাহজাদি, আমার মালিক একজন সওদাগর জাদা। সে আমার বাবা মায়ের কাছ থেকে আমাকে চেয়ে নিয়েছে, এবং আমি তার সাথেই থাকি। আজ সকালে আমি আমার বাবা মায়ের সাথে দেখা করে সওদাগরজাদার কাছে যাচ্ছিলাম, যে আপনাকে দেখলাম। আপনাকে আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম আপনার সাথে দু একটি কথা বলে নিই। আপনার বাগান আমার খুব পছন্দ হয়েছে। এত সুন্দর বাগান আমি কখনো দেখিনি। হীরামন তোতা শাহজাদি এবং তার বাগানের প্রশংসা করে বলল। সওদাগরজাদা, তার নাম কি? আমরা বাদশাহ সালামতকে বলে তোমাকে তার থেকে আমাদের জন্য চেয়ে নেব। শাহজাদি অজান্তেই জিজ্ঞাসা করে বসল। না শাহজাদি সাহেবা, আমি আমার মালিককে খুব ভালোবাসি। সে নিজেও খুব সুন্দর, ঠিক আপনার মতোই সুন্দর। যাই হোক, আপনি যদি অনুমতি দেন তবে আমি আপনার কাছে আসব। হীরামন তোতা উত্তর দিল। আচ্ছা তোতা মিয়া, যেমন তোমার খুশি। তবে তুমি ওয়াদা করো যে আমার কাছে অবশ্যই আসতে থাকবে। শাহজাদি খানিকটা নিরাশ হয়ে জবাব দিল। আমিও ওয়াদা করতে পারছি না, কারণ আমার মালিক যদি জানতে পারেন তবে আমাকে মেরে ফেলবেন। তোতা উত্তর দিল। সে কেন? তার কি আপত্তি থাকতে পারে? শাহজাদি অবাক হয়ে জিজ্ঞাসা করল। শাহজাদি সাহেবা সেই নারীদের খুব ঘৃণা করে, এত ঘৃণা যে তাদের নাম শোনাও পছন্দ করে না। আর আপনিও তো একজন নারী, যদিও শাহজাদিই হন না কেন। যদি সে জানতে পারে যে আমি একজন নারীর সাথে কথা বলেছি তবে সে আমাকে মেরে ফেলবে। তোতা উত্তর দিল। নারীদের ঘৃণা করে? কেন? শাহজাদি কথা শুনে খুব অবাক হল। সে খুব সুন্দর শাহজাদি সাহেবা, এবং সে বলে কোনো নারী তো সুন্দর হয়ই না, শুধু নিজেকে সুন্দর বলার জন্য জেদ করে। আর সে নারীদের জেদি এবং বিশ্বাসঘাতক মনে করে, তাই নারীদের ঘৃণা করে। বছরে শুধু একবার সে তার মায়ের সাথে দেখা করে। তোতা জবাব দিল। তার এত বড় সাহস যে সে আমাদের তুলনায় নিজেকে বেশি সুন্দর মনে করে এবং নারী জাতিকে জেদি ও বিশ্বাসঘাতক বলে? আমরা এটি বরদাস্ত করতে পারছি না। শাহজাদির খুব রাগ হল। বাস, যার যার নিজের ধারণা শাহজাদি সাহেবা, তোতা উত্তর দিল। তুমি আমাদের তার নাম বলো, আমরা এখনই আব্বাজানকে বলে তাকে দেখে নিচ্ছি। শাহজাদির রাগ এখনও কমেনি। না শাহজাদি, সে আমার মালিক। আচ্ছা, এখন আমাকে অনুমতি দিন, আমার দেরি হয়ে যাচ্ছে, এবং সওদাগরজাদা আমার জন্য অপেক্ষা করে থাকবে। তোতা বলল, এবং ফুরুত করে উড়ে প্রাসাদের দেয়াল পার হয়ে নজর থেকে আড়ালে চলে গেল। শাহজাদি তাকে চলে যাওয়া দেখতে থাকল। তারপর আস্তে আস্তে পা বাড়িয়ে নিজের ঘরের দিকে এগিয়ে যেতে লাগল। তার মাথায় এখনও তোতার কথাগুলো ঘুরছিল। সে ভাবছিল, এমন কোন সওদাগরজাদা হতে পারে যে নিজেকে সবচেয়ে সুন্দর মনে করে? সত্যিই কি সে খুব সুন্দর হবে? সে নারীদের ভীষণ ঘৃণা করে। এটাই ভাবতে ভাবতে সে তার ঘরে চলে এলো। দাসীরা তাকে গোসল করানোর জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। না, আমি এখন শোব, আমার কাছে কেউ আসবে না, শাহজাদি পাদের হুকুম দিল, এবং দাসীরা বিস্ময়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। আজ প্রথমবার শাহজাদি এভাবে গোসল করতে অস্বীকার করল। শাহজাদি তার বিছানায় শুয়ে পড়ল এবং তোতাও তার কথার ব্যাপারে ভাবতে লাগল। হঠাৎ তার মনে হল যে সে নিজেও তো পুরুষদের ঘৃণা করে, কারণ পুরুষরা তার নজরে কুৎসিত হয়। তবে নিশ্চয়ই সেই সওদাগরজাদাও অত্যন্ত সুন্দর হবে বলেই নারীদের ঘৃণা করে। তার মনে সেই সওদাগরজাদাকে দেখার ইচ্ছা জাগল,
কিন্তু পরক্ষণেই শাহজাদি সেই চিন্তা ঝেলে ফেলল। এটি তার মতাদর্শের বিরুদ্ধে ছিল। সে উঠে বসল। তার নিজের উপর রাগ হচ্ছিল যে সে কেন একটি তোতার কথা এসে নিজের চিন্তাধারা বদলাতে শুরু করল। এরপর সে সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে দাসীদের গোসলের জন্য ডাকল এবং দাসীদের সাথে গোসলখানার দিকে চলে গেল। উজিরজাদা দানিশ ঘোড়ায় সওয়ার হয়ে উজিরে আজমের প্রাসাদের দিকে রওনা হল। সেই পথে উজিরজাদি গুলনারের সাথে দেখা করার উপায় ভেবতে ভেবতে যাচ্ছিল, কিন্তু কোনো উপায় বুঝতে পারছিল না। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। সে ঘোড়া ঘুরিয়ে আবার সেই প্রাসাদের দিকে রওনা হল যেখানে আজ সকালে সরাইখানা থেকে চলে এসেছিল। এই প্রাসাদের নাম ছিল গোলাপ মহল, কারণ এর বাগানে সব জায়গায় রং বেরঙের এবং নানা পদের গোলাপ ফুটেছিল। পথে উজিরজাদা একটি দোকান থেকে একটি সুন্দর মেয়েলি পোশাক কিনল এবং তারপর গোলাপ মহলে পৌঁছে গেল। শাহজাদা কোথাও বাইরে গিয়েছিল। উজিরজাদা ভেতরে গিয়ে নিজের পুরুষালী পোশাকের উপরে মেয়েলি পোশাক পরল। গোফতারি তো তার আগে থেকেই ছিল না, তাই মেয়েলি পোশাক পরার পর তাকে একজন সুন্দরী নারীর মতো মনে হতে লাগল। সে খুব সুন্দরভাবে ওড়না পরল এবং তারপর তলোয়ার কোমরে বেঁধে সে গোলাপ মহল থেকে বের হল এবং ঘোড়ায় সাওয়ার হয়ে একজন সৈন্য মহিলার মতো উজিরে আজমের প্রাসাদের দিকে চলল। সেই যুগে মহিলারা পর্দা করত না, আর শাহজাদি ইয়াসমিনের মহিলা সৈন্যবাহিনীর মহিলারা তো একদমই পর্দা করত না, এবং এই মুহূর্তে সে প্রায় সেই পোশাকেই ছিল। ঘোড়া ছুটিয়ে সে উজিরে আজমের প্রাসাদের দরজায় পৌঁছে গেল। দ্বাররক্ষী তাকে থামাল। আমাকে শাহজাদি ইয়াসমিন উজিরজাতি গুলনারের কাছে পাঠিয়েছেন, একটি জরুরি সংবাদ আছে, দানিশ মেয়েলি কণ্ঠ বানিয়ে বলল, এবং দ্বাররক্ষী তাকে ভেতরে যাওয়ার অনুমতি দিল। একজন দাসী তাকে নিয়ে উজিরজাতি গুলনারের দিকে গেল। সে মহলের ভেতর দিয়ে গিয়ে খুব শীঘ্রই উজিরজাতির আলাদা মহলে পৌঁছে গেল। উজিরজাতি গুলনার তখন তার বাগানে দাসীদের সাথে ছিল। দাসী তাকে সেখানেই নিয়ে গেল। উজিরজাতি অচেনা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেল। সসান, একে? গুলনার দাসীকে জিজ্ঞাসা করল, যার নাম সসান ছিল। একে শাহজাদি ইয়াসমিন আপনার কাছে পাঠিয়েছেন, কোনো জরুরি সংবাদ নিয়ে এসেছে। দাসী উত্তর দিল। আচ্ছা, শাহজাদি ইয়াসমিন পাঠিয়েছেন, বলো কি ব্যাপার? গুলনার খুশি হয়ে জিজ্ঞাসা করল। একটি জরুরি সংবাদ আছে উজিরজাদি, আর এই সংবাদ আমি আপনাকে একান্তে বলবো। দানিশ মেয়েলি কণ্ঠে খুব বিনয়ের সাথে বলল। উজিরজাতি দাসীদের ইশারা করল এবং সমস্ত দাসী নিঃশব্দে উঠে অন্যদিকে চলে গেল। এখন বাগানে উজিরজাদি গুলনার এবং দানিশ একা ছিল। দানিশ উজিরজাদি গুলনারকে দেখেই তাকে মন দিয়ে ফেলেছিল। উজিরজাদি গুলনারকে তার খুব পছন্দ হয়েছিল। এখন সে ভাবছিল যে যদি সে তাকে পুরুষ পোশাকে পেত। এদিকে উজিরজাদি গুলনারেরও এই মহিলাকে খুব ভালো লাগছিল। কি ব্যাপার, তোমার নাম কি? এর আগে তো আমি তোমাকে কখনো শাহজাদি ইয়াসমিনের কাছে দেখিনি। তুমি কি নতুন এসেছ? উজিরজাদি অবাক হয়ে জিজ্ঞেস করল। আমি আসলেই নতুন এসেছি। যাই হোক উজিরজাদি, আপনি অত্যন্ত সুন্দরী, দানিশের মুখ থেকে অজান্তেই বেরিয়ে গেল। আমি কি শাহজাদি ইয়াসমিনের চেয়েও বেশি সুন্দরী? উজিরজাদি হেসে প্রশ্ন করল। শাহজাদি ইয়াসমিন সুন্দরী, কিন্তু এমন সৌন্দর্যের কি দাম যা কেউ দেখতেই পায় না? আমার নজরে আপনি তার চেয়েও বেশি সুন্দরী, দানিশ তার আরও প্রশংসা করে বলল। উজিরজাদিও ভাবছিল এই তরুণীটিকে তার কেন এত ভালো লাগছে। সে ভাবছিল যে যদি এই মানুষটি নারী না হয়ে পুরুষ হতো তবে কত চমৎকার এক যুবক হতো। কি সংবাদ? উজিরজাদির হঠাৎ শাহজাদি ইয়াসমিনের সংবাদের কথা মনে পড়ল। আমাদের কেউ দেখছে না তো উজিরজাদি সাহেবা? দানিশ ইতিউতি তাকিয়ে বলল। না, এখানে কেউ নেই এবং অনুমতি ছাড়া কেউ আসবে না। কেন, কি ব্যাপার? উজিরজাদি অবাক হয়ে জিজ্ঞেস করল। শাহজাদি ইয়াসমিনের নাম তো আমি শুধু আপনার সাথে দেখা করার জন্য ব্যবহার করেছি উজিরজাদি সাহেবা। আমি এই ধৃষ্টতার জন্য ক্ষমা চাইছি। আপনার আকর্ষণই আমাকে এখানে টেনে এনেছে। এখন আপনার ইচ্ছা, চাইলে আমাকে হত্যা করান বা ছেড়ে দিন। এবার দানিশ তার আসল কণ্ঠে কথা বলল এবং উজিরজাদি অবাক হয়ে লাফিয়ে উঠল, কারণ কণ্ঠস্বরটি ছিল পুরুষের, এবং তারপরই দানিশ খুব দ্রুত নিজের মেয়েলি পোশাক খুলে ফেলল। এখন সে পুরুষ পোশাকে একজন চমৎকার যুবক হিসেবে সামনে দাঁড়িয়ে গেল। সে অবাক ও বিস্ময় নিয়ে তাকে দেখছিল। প্রথম দর্শনেই এই যুবক তার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল এবং সে মনে মনে তার বুদ্ধিমত্তা ও সাহসের তারিফ করছিল। যেভাবে সে মেয়েলি পোশাক পরে তার সাথে দেখা করার সাহস দেখিয়েছে তাতে তার বীরত্ব ও নির্ভীকতা স্পষ্ট প্রকাশ পাচ্ছিল। তারা তাকে মেয়েলি পোশাক পরে নাও, যদি কেউ দেখে ফেলে তবে কেয়ামত হয়ে যাবে। উজিরজাদি ঘাবড়ে গিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে বলল। দানিশ খুব দ্রুত আবার মেয়েলি পোশাক পরে নিল। ভেতরে আমার খাস কামরায় চলো, উজিরজাদি বলল, এবং তারপর সে তাকে নিয়ে নিজের বিশেষ কক্ষের দিকে রওনা হল। কাউকে ভেতরে আসতে দিও না, আমি জরুরি কথা বলছি। উজিরজাদি গুলনার তার পরিচারিকাকে হুকুম দিল এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। হ্যাঁ, এবার বলো যে তুমি কে,
আর তুমি এত সাহস কেন করলে? তুমি কি জানো না যে আমার একটাই ইশারায় তোমাকে কতল করা যেতে পারে? উজিরজাদি এবার কৃত্রিম রাগ দেখিয়ে বলল। কিন্তু দানিশ বুঝে গিয়েছিল যে উজিরজাদিও তাকে পছন্দ করতে শুরু করেছে, নয়তো সে তাকে কেন বিশেষভাবে নিজের খাস কামরায় নিয়ে আসবে, সেখানেই কতল করিয়ে দিত। উজিরজাদি সাহিবা, ইশকে সাহস ছাড়া কাজ চলে না, তাই আমি সাহস করেছি। এবার আপনার ইচ্ছা, আপনি আমাকে কতল করিয়ে দিন অথবা আমার হাত ধরুন। উজিরজাদা দানিশ হাসতে হাসতে জবাব দিল, আমরা তোমার সম্পর্কে কিছুই জানি না যে তুমি কে, কোথায় থাকো এবং কোন বংশের সাথে তোমার সম্পর্ক। উজিরজাদি বেশ আদায়ের সাথে জবাব দিল, আমি আপনার প্রেমিক, গোলাম এবং আপনার কদমেই থাকার লোক। দানিশ খুব তোষামদি স্বরে উজিরজাদিকে বলল, আমাদের এসব কথা ভালো লাগে না। উজিরজাদি, যে মনে মনে খুব খুশি হচ্ছিল, ওপর মন থেকে বলল, আচ্ছা তাহলে শুনুন, আমার নাম দানিশ, আমি জর্গার উজিরে আজমের একমাত্র ছেলে। দানিশ জবাব দিল, আরে সত্যি? উজিরজাদি এটা শুনে অবাক হয়ে গেল, তবে তার মুখে খুশির আভা স্পষ্ট ছিল, কারণ সে যাকে পছন্দ করেছে সে কোনো সাধারণ মানুষ ছিল না, বরং তার মান অনুযায়ী হয়েছে। সে নিজেও আফরানের উজিরে আজমের একমাত্র মেয়ে ছিল এবং দানিশও জর্গার উজিরে আজমের ছেলে ছিল। হ্যাঁ উজিরজাদি, আমি সত্যি বলছি। দানিশ হাসতে হাসতে উত্তর দিল, কিন্তু তুমি এখানে এলে কিভাবে, আর আমাকে কোথায় দেখেছিলে? উজিরজাদি গুলনার এবার ভালোবাসার নজরে দানিশের দিকে তাকিয়ে বলল, আমি আসলে আমার শাহজাদা আলমগীরের সাথে এখানে এসেছি। উদ্দেশ্য ছিল ভ্রমণ ও বিনোদন, কিন্তু সেদিন আপনাকে শাহজাদি ইয়াসমিনের মহল থেকে বের হতে দেখে নিজের মন হারিয়ে ফেলেছি, আর যখন কোনো উপায় খুঁজে পেলাম না তখন এই রূপ বদলে আপনার কাছে চলে এলাম। উজিরজাদা দানিশ উত্তর দিল, সে বানিয়ে বানিয়ে এই কথাটি বলেছিল যাতে উজিরজাদি খুশি হয়ে যায়। শাহজাদা আলমগীরও কি আপনার সাথে এসেছে? শুনেছি সে নাকি খুব সুন্দর, আমাদের শাহজাদি ইয়াসমিনের মতো। উজিরজাদি বলল, হ্যাঁ গুলনার, সে খুব সুন্দর, তবে আমার মন তার চেয়েও বেশি সুন্দর। দানিশ আক্ষেপের সুরে বলল, আরে আপনি রাগ করলেন? আমার চোখে তো আপনিই বেশি সুন্দর, আমি তো শাহজাদি ইয়াসমিনের কারণে বলছিলাম। গুলনার যখন দেখল দানিশ রাগ করছে, তখন তাকে মানানোর জন্য বলল। দানিশের মুখে আবার হাসি ফুটে উঠল, শুক্রিয়া উজিরজাদি, আপনি এটা বলে আমাকে জীবন দান করেছেন। উজিরজাদা রীতিমতো ঝুঁকে তাকে সালাম করতে করতে বলল, এবং উজিরজাদি লজ্জা পেয়ে গেল। আচ্ছা এবার আমাকে বিদায় দিন এবং এটা বলুন যে ভবিষ্যতে দেখা করার উপায় কি হবে? আমি তো আপনাকে ছাড়া দিনরাত ছটফট করতে থাকব। দানিশ অনুমতির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, আপনি এই পোশাকেই চলে আসবেন। উজিরজাদি লজ্জা পেয়ে বলল, আমি তো চলে আসব, কিন্তু একবার তুমিও তো আমার গরিবখানায় এসো। দানিশ বলল, আমি কিভাবে আসতে পারি? উজিরজাদি চিন্তিত স্বরে বলল, আমাদের মহল শাহজাদি ইয়াসমিনের মহলের কাছেই, এর নাম গোলাপ মহল। আপনি যখন শাহজাদি ইয়াসমিনের কাছে যাওয়ার কথা ভাববেন, তখন আমাদের দিকেও কয়েক মুহূর্তের জন্য চলে আসবেন। বাহানা করে দেবেন যে এক বান্ধবীর সাথে দেখা করতে হবে। দানিশ তাকে বুঝিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে শাহজাদি ইয়াসমিনের কাছে যাব, তখন পথে আপনার কাছেও আসব। এবার তো আপনি খুশি? উজিরজাদি রাজি হয়ে বলল, শুক্রিয়া উজিরজাদি, আমি সারা জীবন আপনার কৃতজ্ঞ থাকব। দানিশ বলল, আপনি আমাকে উজিরজাদি বলবেন না, শুধু গুলনার বলবেন। উজিরজাদি উঠে দাঁড়িয়ে তার হাত ধরে বলল। তারপর উজিরজাদি তাকে সাথে নিয়ে মহলের বাইরে পর্যন্ত পৌঁছে দিল এবং দানিশ ঘোড়ায় সওয়ার হয়ে ফিরে গোলাপ মহলের দিকে রওনা হল। শাহজাদা শহর ঘুরে ফিরে গোলাপ মহলে পৌঁছে গিয়েছিল। সে শাহজাদি ইয়াসমিনের ছবি হাতে নিয়ে মহলের বাগানে বসেছিল এবং ছবির সাথে কথা বলছিল। তার কথা শুনে মনে হচ্ছিল যেন সে আসল শাহজাদির সাথেই কথা বলছে। এতে বোঝা যাচ্ছিল যে সে শাহজাদির প্রেমে কতটা ডুবে গেছে। হীরামন তোতা এই ফাঁকে ফিরে এসে তার কাছে বসল, কিন্তু শাহজাদা টেরই পেল না এবং সে একইভাবে ছবির সাথে কথায় মগ্ন থাকল। হীরামন তোতা শাহজাদাকে এই অবস্থায় দেখে হেসে দিল এবং তার হাসির শব্দ শুনে শাহজাদা চমকে গেল। সে যখন তোতাটিকে কাছে বসে থাকতে দেখল, তখন মুচকি হেসে জিজ্ঞেস করল, তোতা মিয়া, কখন এলে? তোমার আসার কথা তো টেরই পেলাম না। হুজুর, আপনি শাহজাদি ইয়াসমিনের ছবির সাথে কথা বলতে এতই মশগুল ছিলেন যে আপনার জানাই হয়নি, হীরামন তোতা বলল। হ্যাঁ তোতা মিয়া, এখন তো এই একটি ছবি আমাদের কাছে আছে যা দিয়ে মন ভোলাতে পারি। আসল শাহজাদি তো হয়তো কখনো আমাদের মুখও দেখাবে না। হ্যাঁ, আমাদের মনে পড়েছে, তুমি যে ফুলমহলে গিয়েছিলে সেখানে কি শাহজাদিকে দেখলে? শাহজাদা চমকে উঠে জিজ্ঞেস করল। হ্যাঁ শাহজাদা, শুধু দেখাই হয়নি, বরং তার সাথে কথাও বলেছি, তোতা জবাব দিল। তুমি আমাদের চেয়ে বেশি ভাগ্যবান বন্ধু যে এভাবে স্বাধীনভাবে তার সাথে দেখাও করে এলে এবং কথাও বলে এলে। ইস, আমরা যদি তোমার জায়গায় হতাম। শাহজাদা দীর্ঘশ্বাস ফেলে বলল। আপনি চিন্তা করবেন না শাহজাদা,
সেই দিনও খুব শীঘ্রই আসবে যখন আপনি শাহজাদি ইয়াসমিনের সাথে দেখা করবেন এবং তার সাথে কথাও বলবেন। হীরামন তোতা তাকে সাহস জুগিয়ে বলল, আচ্ছা এটা বলো, শাহজাদিকে তোমার পছন্দ হয়েছে কি? সে কি সত্যিই ততটা সুন্দর যতটা এই ছবিতে দেখা যাচ্ছে? শাহজাদা জিজ্ঞেস করল। শাহজাদা, আপনার পছন্দ অতুলনীয়। শাহজাদি ইয়াসমিন এই ছবির চেয়েও অনেক বেশি সুন্দর আর রূপবতী, তোতা জবাব দিল, এবং তার মুখে প্রশংসা শুনে শাহজাদার আগ্রহ আরও বেড়ে গেল। তোমার আর শাহজাদির কি কোনো কথা হয়েছে? কোনো সাফল্যের আশা আছে নাকি নেই? শাহজাদা প্রশ্ন করল। শাহজাদা, চিন্তা করবেন না, আমি জমি দেখে এসেছি, তোতা অর্থপূর্ণ সুরে জবাব দিল। এর মানে কি? শাহজাদা কিছু বুঝতে পারল না। আমার মানে হল, প্রাথমিক কথা হয়েছে, এখন আমি শাহজাদির মেজাজ বুঝে আস্তে আস্তে সামনে এগোব। এখন জমি দেখে এসেছি, তারপর সেখান থেকে ঘাস বড় সাফ করব, তারপর হাল চালাবো, বীজ দেব, পানি দেব, ফসল তৈরি হয়ে গেলে আপনি গিয়ে কেটে নিয়ে আসবেন, হীরামন তোতা বলল। শাহজাদা দীর্ঘশ্বাস ফেলে বসে থাকল। খুব লম্বা কথা বলছো তোতা মিয়া, আর এখানে প্রতিটি মুহূর্ত কেয়ামত হয়ে কাটছে, শাহজাদা বলল। শাহজাদা, তাড়াহুড়ো শয়তানের কাজ। আমরা তোতারাও জানি যে কাঁচা ফলের চেয়ে পাকা ফল বেশি মিষ্টি হয়, হীরামন তোতা দার্শনিক সুরে বলল। শাহজাদা কোনো জবাব দেওয়ার আগেই ঘোড়ার খুরের শব্দ শোনা গেল, এবং শাহজাদা একজন মহিলাকে ঘোড়ায় চড়ে মহলের ভেতরে ঢুকতে দেখে চমকে গেল। ঘোড়সওয়ার বাগানের ভেতরে এসে নামল। সে সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েলি পোশাক খুলে ফেলল, এবং শাহজাদা আরও একবার অবাক হল, কারণ সে ছিল উজিরজাদা দানিশ। দানিশ, তুমি? আর এই পোশাকে? আমি একই দেখছি, শাহজাদা চিন্তিত স্বরে বলল। হ্যাঁ শাহজাদা, আমি আমার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে দিয়েছি, এবং প্রথম পদক্ষেপেই সাফল্য আমার কদম চুমু খেয়েছে, উজিরজাদা হাসতে হাসতে বলল। আমাকে কিছু তো বলো, শাহজাদা বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল। শুধু এটুকু জেনে নিন যে আমি শীঘ্রই আপনাকে সুখবর শোনাব, উজিরজাদা বলল, এবং শাহজাদা আবারও দীর্ঘশ্বাস ফেলে থেকে গেল। পরদিন সকালে শাহজাদি ইয়াসমিন প্রতিদিনের চেয়ে একটু আগেই বাগানে বেড়াতে এলো। আজ সে বিশেষভাবে নিজের পরিচারিকাকে হুকুম দিয়েছিল যে সে যেন বাগানের কাছে না আসে, এবং সে একাই ঘুরবে। সে হীরামন তোতার অপেক্ষায় ছিল। তার তোতার কথাগুলো ভীষণ পছন্দ হয়েছিল, এবং একটা কথা তার মনে গেঁথে গিয়েছিল যে তোতার মালিক সওদাগরজাদা তার চেয়েও অনেক বেশি সুন্দর, এবং সে মেয়েদের খুব ঘৃণা করে, কারণ সে কোনো মেয়েকে সুন্দরী মনে করে না। শাহজাদি ইয়াসমিনের কাছে এটি একটি নতুন কথা ছিল। এর আগে সে ছোটবেলা থেকেই শুনে এসেছে যে সে দুনিয়ার সবচেয়ে বেশি রূপবতী। যার সাথে দেখা হতো সেই তার রূপের প্রশংসা করত, এবং এই কারণেই সে অনেক অহংকারীও হয়ে গিয়েছিল। কিন্তু তোতা এই কথাটি বলে একটি নতুন সমস্যা তৈরি করে দিল। এটি তার রূপের অপমান ছিল, এবং নিজের রূপের অপমান সে কিভাবে সহ্য করতে পারত? এমনটা করা তার জন্য অসম্ভব ছিল। তারপর তার মনে এই কৌতূহল তৈরি হল যে সে নিজে সেই সওদাগরজাদাকে দেখবে, যে সত্যিই সে কি অতটা রূপবান। কিন্তু সমস্যা ছিল, সে তাকে দেখবে কিভাবে? পুরুষদের না দেখার আইন সে নিজেই বানিয়েছিল। সে এই আইন কিভাবে ভাঙবে? আর আইন ভাঙলেও এটা কি জরুরি যে হীরামন তোতা যা বলেছে তা সত্যি? আর যেহেতু সেই সওদাগরজাদা মেয়েদের ঘৃণা করে, সে কেন নিজেকে দেখতে দেবে, যখন সে নিজেও পুরুষদের ভীষণ ঘৃণা করে এবং চায় না যে কোনো পুরুষের নজর তার উপর পড়ুক? সে যখন বাগানে ঘোরার পাশাপাশি এই চিন্তায় মগ্ন ছিল, তখন হীরামন তোতার আওয়াজ তার কানে এলো। হীরামন তোতা শাহজাদির খিদমতে সকালের সালাম পেশ করছে। শাহজাদি আওয়াজ শুনে চমকে গেল। তার মুখে খুশির আভা ছড়িয়ে পড়ল। এসো তোতা মিয়া, আমি তোমারই অপেক্ষা করছিলাম। তোমার কথা আমার খুব পছন্দ হয়েছে। ইস, তুমি যদি আমার কাছেই থাকতে। শাহজাদি হাসতে হাসতে বলল। আমারও খুব খুশি হল শাহজাদি, কিন্তু আমার মালিক মেয়েদের ঘৃণা করে। ইস, সে যদি মেয়েদের ঘৃণা না করত তবে ভালো হতো, হীরামন তোতা জবাব দিল। সত্যিই কি সেই সওদাগরজাদা খুব সুন্দর? সে কি আমার চেয়েও বেশি সুন্দর? শাহজাদি তোতার কাছে প্রশ্ন করল। শাহজাদি সাহিবা, কি আর বলবো, শুধু এটুকু বুঝে নিন যে সেই যদি সূর্য হয় তবে আপনি চাঁদ, তোতা দার্শনিক কায়দায় জবাব দিল। শাহজাদি তোতার বুদ্ধিমত্তার মনে মনে প্রশংসা করতে লাগল। এমন কি হতে পারে না যে আমি তোমার সওদাগরজাদাকে দেখতে পাই? আমি দেখতে চাই যার তুমি এত প্রশংসা করছ সে কি সত্যিই অতটা সুন্দর? শাহজাদি বলল। শাহজাদি, আমারও মন চায় যে আপনি তাকে দেখুন, তবেই আপনি আমার কথায় বিশ্বাস করবেন। কিন্তু কি করব, সে মেয়েজাতকে ভীষণ ঘৃণা করে, সে চায় না কোনো মেয়ে তাকে দেখুক, তোতা জবাব দিল। সে তো সওদাগরজাদা, নিশ্চয়ই বাজারে আসা যাওয়া করে থাকবে, মেয়েরা তাকে দেখতেই পারে।
শাহজাদি বলল, সে তো তাদের মেয়ে বলেই মনে করে না, মেয়েরা তো সৌন্দর্যের দ্বিতীয় নাম। হীরামন্ততা জবাব দিল, আমি এই দেশের শাহজাদি হীরামন্ততা, আমি চাইলে তাকে গ্রেপ্তার করিয়ে আমার মহলে নিয়ে আসতে পারি। শাহজাদির হয়তো রাগ হয়ে গিয়েছিল। সেটা তো ঠিক শাহজাদি, কিন্তু এভাবে তার ঘৃণা আরও বেড়ে যাবে এবং এটা নৈতিকতারও পরিপন্থী। হীরামন্ততা বলল, হ্যাঁ, সেই কারণেই তো চুপ করে যাচ্ছি। এমন হতে পারে না যে তুমি তাকে কোনোভাবে রাজি করিয়ে নাও যাতে সে আমাদের মহলের সামনে দিয়ে যায় আর আমরা তাকে দেখে নিই? শাহজাদি প্রস্তাব দিল, আমি চেষ্টা শুরু করছি শাহজাদি, আশা করি একদিন সে নিশ্চয়ই রাজি হবে। তোতা জবাব দিল। তারপর হীরামন্ততা শাহজাদিকে দেশ বিদেশের গল্প শোনাতে শুরু করল। হীরামন্ততার কথাগুলো এতই চমৎকার আর মিষ্টি ছিল যে শাহজাদির সময় কোন দিক দিয়ে কেটে গেল তা টেরই পেল না। আচ্ছা শাহজাদি, এবার আমাকে বিদায় দিন, অনেক কষ্টে চোখ বাঁচিয়ে এসেছিলাম। সওদাগর জাদা যদি সামান্যতম সন্দেহ করে যে আমি একজন নারীর সাথে কথা বলেছি, তবে সে আমাকে মেরে ফেলবে। হীরামন্ততা বলল, খুবই জালেম তো সে? শাহজাদি বলল, না শাহজাদি, সে খুব ভালো, বুদ্ধিমান আর দয়ালু, শুধু মেয়েদের ঘৃণা করে। হীরামন্ততা শাহজাদির প্রশংসা করে বলল, আচ্ছা দেখব তোমার কথা কতটা সত্য। শাহজাদি বলল, এবং তোতা তাকে সালাম করে উড়ে চলে গেল। শাহজাদি ভাবতে থাকল, হীরামন্ততা তার মনে যে আগুন জ্বালিয়েছিল তা আরও বাড়িয়ে দিয়ে গেল। সে বাগান থেকে যখন মহলে পৌঁছাল তখন খবর পেল যে উজিরজাদি গুলনার তার সাথে দেখা করতে এসেছে। উজিরজাদি গুলনারের নাম শুনে শাহজাদি সবকিছু ভুলে সেদিকে রওনা হল। উজিরজাদি গুলনার উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাল এবং শাহজাদি এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। সে গুলনারের সাথে দেখা করে ভীষণ খুশি হতো, কারণ সে তার ছোটবেলার বান্ধবী ছিল। শাহজাদি, আজ তো তোমাকে খুব খুশি লাগছে, গুলনার হাসতে হাসতে বলল। হ্যাঁ গুলনার, তুমি যখন আসো তখন আমাদের খুব খুশি লাগে, শাহজাদি হাসি মুখে জবাব দিল। শুক্রিয়া শাহজাদি, গুলনার রীতিমতো নিচু হয়ে সালাম করতে করতে বলল এবং শাহজাদি তাকে আবার জড়িয়ে ধরল। শাহজাদি সাহিবা, এখানে একা একা থেকে কি তোমার মন খারাপ হয় না? মাঝে মাঝে আমার দিকে চলে এসো, মন ভালো হবে। উজিরজাদি গুলনার বলল। কি করব উজিরজাদি, আমরা তো এখান থেকে বেরোতেই পারি না। বাজার পুরুষে ভরা, আর পুরুষদের কথা ভাবলেই আমাদের ঘৃণা হয়। শাহজাদি কিছু ভেবে বলল। বেয়াদবি মাফ করবেন শাহজাদি সাহিবা, এটা আপনার বাড়াবাড়ি। আপনি ভাবুন তো, যদি আপনার বাবা পুরুষ না হতেন তবে আপনি কিভাবে জন্মাতেন? নারী আর পুরুষ জীবনের গাড়ির দুটি চাকা, গাড়ির একটি চাকা যদি থেমে যায় তবে গাড়ি চলবে কিভাবে? গুলনার বলল। না গুলনার, আমরা এসব কথা মানি না, এগুলো সব বাজে কথা। এখন পুরুষ ছাড়া কি আমাদের জীবন কাটছে না? আমরা কি মরে গেছি? শাহজাদি তর্কের সুরে জবাব দিল। খোদা না করুক শাহজাদি সাহিবা, আপনার শত্রুরা মরুক। হ্যাঁ, আপনাকে একটি সুখবর শুনিয়ে দিই, শাহজাদা আলমগীর আজকাল এই দেশেই এসেছে। গুলনার মুচকি হেসে বলল। গুলনার, তুমি জানো আমাদের সামনে পুরুষের নাম নেওয়া অপরাধ? তবে তুমি কেন এমন কথা বলো? তোমার জায়গায় অন্য কেউ হলে আমরা তখনই তাকে কতল করিয়ে দিতাম। শাহজাদি ভীষণ রাগত সরে বলল। মাফ চাইছি শাহজাদি সাহিবা, আমার জানা ছিল না যে আপনি শুধুই শাহজাদি, আমার বান্ধবী নন। আচ্ছা, আমাকে বিদায় দিন। উজিরজাদি খুব অভিমানী স্বরে বলল এবং উঠে দাঁড়াল। তার চোখে জল টলমল করছিল। আরে, তুমি তো রাগ করলে, আমরা তো এমনিতে বলছিলাম, বসো তো। শাহজাদি তাকে উঠতে দেখে বলল। না শাহজাদি, আপনি ঠিকই করেছেন, আমাকে আমার যোগ্যতা বুঝিয়ে দিয়েছেন। আপনি মহান শাহজাদি আর আমি সামান্য উজিরজাদি, আপনার আর আমার বন্ধুত্ব কিভাবে হতে পারে? উজিরজাদি তখনও রেগেছিল। আরে, তুমি তো সত্যি সিরিয়াস হয়ে গেলে। আচ্ছা, আমাদের মাফ করে দাও। হ্যাঁ, আমাদের বলো সেই শাহজাদা আলমগীর কে? আচ্ছা, এবার তো মানো। শাহজাদি হাসতে হাসতে উজিরজাদি গুলনারকে জড়িয়ে ধরল এবং উজিরজাদি গুলনার নিজের জয়ে মনে মনে হাসল। বাদ দিন শাহজাদা আলমগীরকে, অন্য কথা বলি, আপনার মেজাজ আবার খারাপ হয়ে যাবে। গুলনার তার মনের আগ্রহের আগুনে আরও হাওয়া দিল। না গুলনার, আমাদের বলো তুমি কি বলতে চেয়েছিলে? কে এই শাহজাদা আলমগীর? শাহজাদিও জেদ ধরে বসল। আপনাকে আমি আগেও বলেছিলাম যে জর্গা দেশের শাহজাদা আলমগীর পুরো দুনিয়ার সবচেয়ে সুন্দর পুরুষ এবং সারা দুনিয়া তার সৌন্দর্য আর বুদ্ধিমত্তার গুণ গায়। তার সাথে বিয়ের জন্য অনেক রূপবতী শাহজাদিদের প্রস্তাব গেছে, কিন্তু তার কাউকে পছন্দ হয় না। সে খুব অহংকারী হয়ে গেছে। আজকাল সে গোপনে ভ্রমণে এখানে এসেছে। আমার বিশ্বাস, যদি সে একবার আপনার উপর নজর দেয় তবে তার সব অহংকার শেষ হয়ে যাবে। উজিরজাদি শাহজাদার পক্ষ নিয়ে বলল। তবে তোমার মানে হলো শুধু আমরাই তাকে দেখব না, বরং সেও আমাদের দেখবে? এটা কিভাবে সম্ভব? এটা অসম্ভব উজিরজাদি, শাহজাদি গম্ভীর হয়ে বলল। আমি কি বলেছি যে আপনি সত্যি এমনটা করুন? আমি তো শুধু একটা কথা বলেছি। উজিরজাদি কথাটি এড়িয়ে গিয়ে বলল। আজকের জন্য এটুকুই যথেষ্ট ছিল। সে শাহজাদির স্বভাব জানত, একবার তার মনে আগ্রহ জন্মালে সে না দেখে ছাড়বে না।
আর আজ সে মহলে আসার আগে নিজের প্রিয়তম উজিরজাদা দানিশের সাথে দেখা করতে গোলাপ মহলে গিয়েছিল। সেখানে শাহজাদার সাথেও তার দেখা হয়েছিল। সে শাহজাদাকে দেখে খুব মুগ্ধ হয়েছিল। শাহজাদা তাকে বোন বানিয়ে নিয়েছিল এবং উজিরজাদি এতে খুব খুশি হয়েছিল। যেহেতু তার কোনো ভাই ছিল না, তাই এত সুন্দর আর যুবক এক ভাই পেয়ে সে দারুণ খুশি হয়েছিল। শাহজাদা আলমগীরও উজিরজাদিকে বোন বানিয়ে খুব খুশি ছিল, কারণ সেও বাবা মায়ের একমাত্র ছেলে ছিল এবং তার বোনের খুব শখ ছিল। এখন উজিরজাদি গুলনার নিজের ভাইয়ের জন্য শাহজাদির বিয়ে ঠিক করতে চাইছিল। এতে তার নিজস্ব স্বার্থও জড়িয়েছিল, কারণ সেও উজিরজাদা দানিশকে ভালোবাসতে শুরু করেছিল। সে জানত শাহজাদা আলমগীরের যদি শাহজাদি ইয়াসমিনের সাথে বিয়ে না হয়, তবে তার বিয়ে উজিরজাদার সাথে হতে পারবে না। তাই সে শাহজাদিকে মানানোর পুরো চেষ্টা শুরু করল। কিন্তু সে শাহজাদির স্বভাব জানত, যদি তাকে সরাসরি বলা হয় তবে সে মানা করে দেবে। তাই কৌশলে তার আগ্রহ বাড়ানো হলে সে রাজি হয়ে যাবে। তাই উজিরজাদি কথা ঘুরিয়ে দিয়ে অন্য গল্পে মেতে উঠল। অনেকক্ষণ পর সে যাওয়ার অনুমতি চাইল এবং শাহজাদি আবার তাড়াতাড়ি আসার প্রতিশ্রুতি নিয়ে তাকে বিদায় দিল। শাহজাদা আজ অস্থির ছিল। তার মন চাইছিল আছে শাহজাদির সাথে অবশ্যই দেখা করবে, যদিও সে জানত শাহজাদির সাথে দেখা করা অপরাধ। কিন্তু আজ সে ভাবছিল যা হবার হবে, সে শাহজাদির সাথে অবশ্যই দেখা করবে। হতে পারে শাহজাদি তাকে দেখে বা তার সাথে মিশে তাকে কতল করার বদলে বিয়ের প্রস্তাব মেনে নেবে। বেলা বাড়ার সাথে সাথে শাহজাদার মনে শাহজাদির সাথে দেখা করার ভূত চেপে বসল। তাই সে কাউকে কিছু না বলে চুপচাপ ঘোড়া বের করল এবং তারপর গোলামহল থেকে বেরিয়ে দ্রুতবেগে ফুলমহলের দিকে ঘোড়া ছোটাল। সে খাপ থেকে তলোয়ার বের করে তা ঘোরাতে ঘোরাতে ফুলমহলের ফটকের দিকে ঘোড়া এগিয়ে নিতে লাগল। পাহারাদার বাহিনী যখন এই অবস্থা দেখল, তখন তারাও তলোয়ার বের করল এবং তারপর নারী পাহারাদার ও শাহজাদার মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হল। শাহজাদা একা হলেও সে যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল এবং অত্যন্ত সাহসী ছিল। তাই সে বেশ কিছু পাহারাদারকে কতল করে ফুলমহলের ফটক পর্যন্ত পৌঁছে গেল। শাহজাদা প্রায় ফটক, কিন্তু পাহারাদাররা জাল ফেলে তাকে কাবু করে ফেলল এবং তারপর পাহারাদারদের বড় দল সেখানে পৌঁছে গেল। তারা সবাই শাহজাদাকে অসহায় করে বেঁধে ফেলল। পাহারাদারদের সর্দার রহমত তাকে অন্ধকার কুঠুরিতে বন্দী করার হুকুম দিল এবং নিজে শাহজাদিকে খবর দিতে ভেতরে চলে গেল, কারণ এই যুদ্ধের খবর শাহজাদির কাছেও পৌঁছে গিয়েছিল। রহমত গিয়ে শাহজাদিকে বিস্তারিত জানাল এবং যখন শাহজাদি জানতে পারল যে এক অচেনা মানুষ তার অনেক পাহারাদারকে কতল করেছে, তখন রাগে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাকে কাল সকালের মধ্যে কতল করে দেয়া হোক এবং এই বেয়াদবের মাথা আমাদের সামনে পেশ করা হোক। শাহজাদি রায় দিয়ে দিল এবং শাহজাদার ভাগ্যের ফয়সালা হয়ে গেল। সন্ধ্যা পর্যন্ত উজিরজাদা শাহজাদার অপেক্ষা করতে থাকল, কিন্তু শাহজাদা গায়েব। উজিরজাদা তাকে সারা শহরে খুঁজতে থাকল, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। এবার উজিরজাদার চিন্তা চরমে পৌঁছাল। শেষে ভেবে ভেবে সে এই সিদ্ধান্তে পৌঁছাল যে শাহজাদা মনের টানে অবশ্যই শাহজাদিনকে দেখার জন্য ফুলমহলে গিয়ে থাকবে এবং সেখানেই গ্রেপ্তার হয়েছে। তার চোখে এই কাজটা বোকামি হলেও সে জানত শাহজাদা হৃদয়ের কাছে অসহায়। সর্দার রহমত এর আগে দুবার শাহজাদাকে মাফ করেছিল, হতে পারে এবার সে মাফ করেনি। উজিরজাদা ভালো করেই জানত মহলে কোনো পুরুষের ঢোকার সাজা হল মৃত্যু। তাই সে ভয় পাচ্ছিল যে খোদা না করুক শাহজাদাকে হয়তো কতল করে ফেলা হবে। যদি এমনটা হয় তবে তার নিজেরও আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না। কিন্তু এখন সমস্যা ছিল কিভাবে নিশ্চিত হওয়া যাবে যে শাহজাদা সত্যিই ফুলমহলে গেছে এবং বেঁচে আছে কিনা। যদি বেঁচে থাকে তবে এই মুহূর্তে কোথায় আছে? সে নিজে তো ফুলমহলের কাছেও যেতে পারত না এবং এই সময় সে উজিরজাদির কাছেও যেতে পারত না যে তাকে পাঠিয়ে খবর নেবে, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্য সে ভাবল সে নিজেই শাহজাদির খবর নিতে ফুলমহলে চলে যাবে, কিন্তু পরের মুহূর্তেই সেই ভাবনা ঝেড়ে ফেলল। কারণ শাহজাদা যদি গ্রেফতার হয়ে থাকে তবে পাহারাদাররা এখন অনেক বেশি সতর্ক হবে। এভাবে তার ধরা পড়াও নিশ্চিত হবে। সে যখন এই ৭-৫ ভাবছিল, তখনই হঠাৎ হীরামন্ত তার কথা মনে পড়ল। হীরামন্ততা এই কাজটি করতে পারত যে শাহজাদার খোঁজ নিয়ে আসবে, তারপরেই কিছু একটা ভাবা যাবে। তাই সে দ্রুত কদমে বাগানের দিকে এগিয়ে গেল, যেখানে একটি পুরনো আম গাছের কোটরে হীরামন্ততা বাসা বেঁধেছিল। সে আম গাছের কাছে গিয়ে থামল। হীরামন্ততা, হীরামন্ততা, সে জোরে জোরে ডাক দিতে শুরু করল। কিছুক্ষণ পরই হীরামন্ততা কোটর থেকে বেরিয়ে এলো। কি ব্যাপার উজিরজাদা, আপনাকে খুব চিন্তিত লাগছে? হীরামন্ততা জিজ্ঞেস করল। হ্যাঁ তোতা মিয়া, বড় বিপদ হয়ে গেছে। শাহজাদা গায়েব। সে নিশ্চয়ই ফুলমহলে গিয়ে থাকবে এবং সেখানে গ্রেপ্তার হয়েছে। তুমি ফুলমহলে গিয়ে শাহজাদার পূর্ণ খবর নিয়ে এসো। শাহজাদার জীবনের বড় ঝুঁকি আছে।
উজিরজাদা চিন্তিত স্বরে জবাব দিল, আরে সত্যি, শাহজাদা এমনটা করে বড় ভুল করেছেন। হীরামন তোতা এটা শুনে চিন্তিত হয়ে গেল। হ্যাঁ তোতা মিয়া, এখন দেরি করো না, তাড়াতাড়ি খবর নিয়ে এসো। শাহজাদা যদি বেঁচে থাকে তবে তাকে ছাড়ানোর কোনো বুদ্ধি করা যাবে। উজিরজাদা বলল, এখনই যাচ্ছি, আপনি আমার জন্য এখানে অপেক্ষা করুন। হীরামন তোতা বলল এবং উড়ে গেল। দৃশ্য ২৩। হীরামন তোতা ফুল মহলের ওপরে পৌঁছে গেল। এবার সে সরাসরি ফটকে গেল, কারণ সেখানকার পাহারাদারদের থেকেই সব তথ্য পাওয়া সম্ভব ছিল। ফটকের ভেতরে পৌঁছে সে একটি গর্ত বা লুকানোর জায়গা খুঁজে পেল। সে সেখানে লুকিয়ে বসে থাকল। অনেকক্ষণ ধরে সে এই অপেক্ষায় থাকল যে পাহারাদাররা হয়তো নিজেদের মধ্যে এই নিয়ে কথা বলবে এবং সে অবস্থা জানতে পারবে। কিন্তু যখন পাহারাদাররা কোনো কথা বলল না, তখন সে বুঝল যে তাদের নিজেদের মধ্যে কথা বলার অনুমতি নেই। নয়তো এটা অসম্ভব যে যেখানে ৪-৫ জন মহিলা জমা হয়েছে সেখানে খামোশ থাকবে। হয়তো এই শোরগোল থেকে বাঁচার জন্য শাহজাদি তাদের অকারণে কথা বলতে নিষেধ করেছেন। তাই সে পাহারাদারদের থেকে জানার জন্য অন্য একটি ফন্দি আঁটল। সে জানত মহিলারা ভূত প্রেতকে খুব ভয় পায়। তাই সে যদি গর্ত থেকে কথা বলে তবে তারা অবশ্যই ঘাবড়ে যাবে এবং তাকে জিন মনে করে সবকিছু সত্যি বলে দেবে। তোমরা আজ এক নির্দোষকে কয়েদ করেছ, আমি তোমাদের সবাইকে খেয়ে ফেলব, আমি জিনদের বাদশা, আমি খেয়ে ফেলব। তোতা নিজের কণ্ঠ ভারী করে বলল। পাহারায় থাকা মহিলারা এই আওয়াজ শুনে ভ্যাবাচা কাটিয়ে গেল। তাদের চেহারা ফ্যাকাশে হয়ে গেল এবং ভয়ে শরীর কাঁপতে লাগল। তাদের মধ্যে একজন সাহস করে জবাব দিল, আমাদের কোনো দোষ নেই হে জিনদের বাদশা, আমাদের কোনো দোষ নেই হে জিনদের বাদশা, আমরা তাকে কয়েদ করিনি। দুপুরের পাহারাদাররা শাহজাদির হুকুমে তাকে কয়েদ করেছে এবং সকালে তাকে কতল করার হুকুম হয়েছে। আমরা তোমাদের খেয়ে ফেলব, তোমরা তাকে এখনই ছেড়ে দাও, সে আমাদের বন্ধু। তোতা আগের চেয়েও ভয়ঙ্কর স্বরে বলল, জি জনাব, সে এই ফটকের নিচের কুঠুরিতে কয়েদ আছে এবং এর চাবি সর্দার রহমতের কাছে। আমরা তাকে কিভাবে মুক্তি দিতে পারি? সেই মহিলাই জবাব দিল। তোতা এবার চুপ হয়ে গেল, কারণ যা জানার ছিল সে জেনে নিয়েছে। অনেকক্ষণ পর্যন্ত তোতা চুপচাপ বসে নিচের পাহারাদারদের হইচই শুনতে থাকল, যারা একে অপরকে জিনের কথা বলছিল। এখন ফটকে বেশ অন্ধকার হয়ে গিয়েছে, তাই সে চুপচাপ বেরিয়ে এলো এবং ফটকের বাইরে বেরিয়ে দ্রুত উড়তে শুরু করল। সে যত দ্রুত সম্ভব উজিরজাদার কাছে পৌঁছাতে চাচ্ছিল। শীঘ্রই সে গোলাপ মহলে পৌঁছে গেল। উজিরজাদা তখনও বাগানে পায়চারি করছিল। সে ভাবছিল, তার মুখ থেকে চরম দুশ্চিন্তা প্রকাশ পাচ্ছিল। যেমনই সে তোতার ডানা ঝাপটানোর শব্দ শুনল, সে চমকে উঠল এবং তার দিকে আশাবাদী নজরে তাকাতে লাগল। তোতা কাছের একটি গাছে বসে পড়ল। শাহজাদা এখনও বেঁচে আছে উজিরজাদা এবং ফটকের নিচের একটি তহখানা বা ভূগর্ভস্থ কক্ষে বন্দী আছে। শাহজাদি ইয়াসমিনের হুকুমে আগামীকাল সূর্য ওঠার আগেই তাকে কতল করা হবে। কয়েদখানার চাবি রহমত সর্দারনির কাছে আছে। তোতা সমস্ত বিস্তারিত বিবরণ শুনিয়ে দিল। উজিরজাদা শাহজাদার বেঁচে থাকার কথা শুনে অত্যন্ত খুশি হল, কিন্তু এখন সে ভাবছিল শাহজাদাকে কিভাবে মুক্ত করা যায়। সবচেয়ে বড় সমস্যা ছিল রহমত সর্দারনির কাছ থেকে চাবি হাসিল করা। তার ধারণা ছিল রহমত সর্দারনি সেই মহিলা যে প্রথমবার শাহজাদা ও তাকে ফুল মহলের কাছ থেকে ফেরত পাঠিয়েছিল। কি ভাবছ উজিরজাদা? তোতা যখন উজিরজাদাকে ভাবনায় ডুবে থাকতে দেখল, তখন বলে উঠল, আমি ভাবছি এখন শাহজাদার মুক্তির কি কৌশল হওয়া উচিত। উজিরজাদা জবাব দিল, কৌশল আর কি, তুমি ঘোড়ায় চড়ো এবং ফুল মহলের দিকে চলো। রহমত সর্দারনি নিশ্চিতভাবে তোমার পথ আটকাবে। তুমি তাকে কতল করে চাবি ছিনিয়ে নিও। এরপর তুমি না হয় ফিরে এসো, আমি চাবি নিজের নখর দিয়ে ধরে কক্ষের তালা খুলে দেব এবং এভাবেই শাহজাদা আজাদ হয়ে যাবে। হীরামন তোতা এই প্রস্তাব দিল। না তোতা মিয়া, এভাবে কাজ হবে না। রহমত সর্দারনি কতল হওয়া মাত্রই সব কাজ পণ্ড হয়ে যাবে। আমার মাথায় একটি বুদ্ধি আছে। তুমি এমন করো যেন রহমত সর্দারনিকে কোনোভাবে এক পাশে অন্ধকারে নিয়ে আসো। তার দেহের গঠন আমার মতোই। আমি তাকে বেহুশ করে তার থেকে চাবিও নিয়ে নেব এবং তারপর তার পোশাক পরে তৎক্ষণাৎ ফটকে চলে যাব। এভাবেই শাহজাদির নাম নিয়ে আমি শাহজাদাকে ছাড়িয়ে আনব। উজিরজাদা হীরামন তোতাকে বলল। হীরামন তোতা উজিরজাদার বুদ্ধিমত্তার ভক্ত হয়ে গেল। সুতরাং উজিরজাদা যখন ঘোড়ায় সবার হয়ে ফুলমহলের দিকে চলল, হীরামন তোতা তার মাথার ওপর উঠছিল। ফুলমহলের কাছে পৌঁছে উজিরজাদা একটি অন্ধকার কোণায় দাঁড়িয়ে গেল। এখন তুমি যাও এবং কোনো কৌশলে রহমত সর্দারনিকে এখানে নিয়ে এসো।
খেয়াল রেখো সে যেন সন্দেহ না করে। এখন এটা তোমার চতুরতা ও বুদ্ধিমত্তার পরীক্ষা, উজিরজাদা তোতাকে বলল। আপনি ফিকির করবেন না, হীরামন তোতা নিজের দায়িত্ব জানে। শাহজাদার জন্য তো আমি জানও কুরবান করতে পারি, এটা তো সামান্য ব্যাপার। হীরামন তোতা জবাব দিল এবং উড়ে গেল। সে ফুলমহলের চারপাশে চক্কর কাটছিল। তার ওড়ার গতি ছিল খুব ধীর, তাই ডানার ঝাপটানিও হচ্ছিল না। সে রহমত সর্দারনিকে খুঁজতে চাইছিল। অবশেষে এক জায়গায় এক মহিলাকে অন্য একজনকে রহমত সর্দারিনী নামে ডাকতে শুনল এবং সে সেই মহিলাকে ভালোভাবেই চিনে নিল। রহমত একটি বড় ঝাড়বাতির নিচে দাঁড়িয়েছিল। তোতা দেখল যে আশেপাশে পাহারাদাররা বেশ দূরে আছে এবং এই জায়গাটি উজিরজাদার লুকানোর জায়গার কাছেই। তাই সে তার কৌশল প্রয়োগ শুরু করল। পরক্ষণেই হালকা ডানা ঝাপটে সে রহমত সর্দারিনীর সামনে গিয়ে পড়ল। তার পড়ার কারণে রহমত সর্দারিনীর ঘোড়া কিছুটা চমকে গেল। রহমত সর্দারিনী ঘোড়াকে নিয়ন্ত্রণ করল এবং নিচে নেমে তোতাটিকে ধরতে চাইল, কিন্তু তোতা ঠিক তখনই হালকা লাফ দিল এবং এক পায়ে খোঁড়াতে ঠোড়াতে দ্রুত সামনে বাড়তে লাগল। রহমত সর্দারিনীর এই সোনালি ডানার তোতাটি খুব পছন্দ হয়েছিল। সে বুঝতে পেরেছিল যে কোনো কারণে এটি উড়তে পারছে না এবং এক পা জখম, তাই দ্রুত ধরা যাবে। রহমত সর্দারিনী ঘোড়ার লাগাম ধরে তোতার পেছনে ছুটতে লাগল। হীরামন তোতা বেশ দূরে গিয়ে পড়ে রইল এবং নিথর হয়ে পড়ে থাকল। যখন রহমত সর্দারিনী তার কাছে পৌঁছাল, তোতা আবার উঠে সামনে এগিয়ে গেল। রহমত সর্দারিনী সব ভুলে তার পেছনে ঘোড়া টেনে নিয়ে যেতে লাগল। এখন তোতা উজিরজাদার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। উজিরজাদা ঘোড়া থেকে নেমে একপাশে লুকিয়েছিল। যেমনই রহমত সর্দারিনী তার কাছে পৌঁছাল, উজিরজাদা ঝাপটা মারল এবং পরক্ষণেই রহমত সর্দারিনীকে কাবু করে ফেলল। সে রহমতের মুখে খুব শক্ত করে হাত চেপে ধরল যেন শব্দ না বের হয়। উজিরজাদা রহমত সর্দারিনীকে বেহুশ করতে সফল হল। সে দ্রুত তার বেল্টে বাঁধা চাবির গোছা খুলে নিল এবং তার উর্দি ইউনিফর্ম খুলতে লাগল। রহমত সর্দারিনীর একটি বিশেষ ইউনিফর্ম ছিল, যা সে সাধারণ কাপড়ের ওপর পরে থাকত। উজিরজাদা সেই ইউনিফর্ম নিজের কাপড়ের ওপর পরে নিল এবং মাথায় থাকা বড় টুপিটি মুখের ওপর যতটা সম্ভব ঝুঁকিয়ে দিল। তারপর লাফিয়ে রহমত সর্দারিনীর ঘোড়ায় বসে পড়ল এবং ফটকের দিকে এগিয়ে গেল। তার নিজের ঘোড়া সেখানেই বাধা ছিল। দ্রুত ঘোড়া ছুটিয়ে সে ফটকে পৌঁছাল। নিজেদের সর্দারিনীকে হঠাৎ সেখানে দেখে পাহারাদাররা সতর্ক হয়ে গেল। সে সেখানে পৌঁছাতেই এক পাহারাদার জিনের সেই ঘটনা শোনাল। উজিরজাদা বুঝে গেল এটা হীরামন্ত তার কাজ। কোনো ব্যাপার না, এখন আমাদের জিন কিছু বলবে না। জিন সম্ভবত শাহজাদিকে কিছু বলেছে এবং শাহজাদি আমাকে এই অজনবীকে, অপরিচিত ব্যক্তিকে তৎক্ষণাৎ মুক্তি দেওয়ার হুকুম দিয়েছেন। এই চাবি ধরো এবং এই অজনবীকে কয়েদখানা থেকে বের করে আনো। উজিরজাদা রহমত সর্দারিনীর কণ্ঠ হুবহু নকল করে বলল। যেহেতু সে একবার শাহজাদার সাথে রহমতের কথা শুনেছিল, তাই সে কণ্ঠ নকল করতে সফল হল। পাহারাদার সর্দারিনীর হুকুম পালন করে চাবি নিল এবং প্রায় 5 মিনিট পর শাহজাদাকে সাথে নিয়ে ফিরে এলো। আমার পেছনে ঘোড়ায় বসে পড়ো অজনবী, উজিরজাদা পাহারাদারের থেকে চাবি নিতে নিতে শাহজাদাকে বলল। শাহজাদা উজিরজাদার পেছনে ঘোড়ায় বসে পড়ল। উজিরজাদা ঘোড়া ছুটিয়ে সেই জায়গায় ফিরে এলো যেখানে তার নিজের ঘোড়া ছিল এবং আসল রহমত সর্দারিনী বেহুশ পড়েছিল। নামুন শাহজাদা সাহেব, এবার উজিরজাদা আসল কণ্ঠে বলল। শাহজাদা বিস্ময়ে লাফিয়ে উঠল। তাহলে এটা তুমি দানিশ? শাহজাদা অবাক হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ শাহজাদা সাহেব, উজিরজাদা বলল। এরপর দুজনেই ঘোড়া থেকে নামল। মুক্তি মোবারক জনাব। এরই মধ্যে হীরামন্ত তার আওয়াজ শোনা গেল, যে বেহুশ রহমতের পাশে বসে পাহারা দিচ্ছিল যেন কেউ দেখে না ফেলে। আরে তোতা মিয়া, তুমিও এখানে আছো? শাহজাদা আরও অবাক হল। জি হ্যাঁ জনাব, এটা হীরামন্ত তার কারনামা যে আপনি মুক্তি পেলেন। উজিরজাদা সংক্ষেপে সমস্ত ঘটনা শাহজাদাকে জানাল এবং শাহজাদা তোতাকে ধন্যবাদ দিতে লাগল। এরই মধ্যে উজিরজাদা ইউনিফর্ম খুলে বেহুশ সর্দারিনীকে পরিয়ে দিল এবং তার ঘোড়াটি সেখানেই বেঁধে শাহজাদাকে নিজের পেছনে বসিয়ে গোলাম মহলের দিকে রওনা দিল। সে ভাবছিল যে হীরামন তোতা না থাকলে শাহজাদার জীবন বাঁচানো অসম্ভব ছিল। সকালে শাহজাদি ইয়াসমিন অভ্যাসমতো পায়চারি করতে বাগানের দিকে যেতে লাগলেন। তখন তিনি রহমত সর্দারিনীর আগমনের খবর পেলেন। শাহজাদির মনে পড়ল যে কাল তিনি অজনবীকে কতল করার হুকুম দিয়েছিলেন। হয়তো রহমত সর্দারিনী তাকে হত্যা করার পর তার মাথা নিয়ে এসেছে। শাহজাদি ভাবছিলেন, না জানি সেই অজনবী কে ছিল এবং কেন সে এত সাহস করেছিল। কাল তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ঠিকই, কিন্তু আজ তার আফসোস হচ্ছিল।
যখন থেকে হীরামন্ত তার সওদাগরজাদার কথা বলে কৌতূহল জাগিয়েছিল এবং উজিরজাদি গুলনার শাহজাদা আলমগীরের গল্প শুনিয়েছিল, তার দৃষ্টিভঙ্গিতে বেশ পরিবর্তন এসেছিল। যাই হোক, এখন আর কি হতে পারে, তাই তিনি রহমত সর্দারিনীকে ডাকার হুকুম দিলেন। যখন রহমত সর্দারিনী হাজির হল, শাহজাদি এটা দেখে অবাক হলেন যে সে শুধু খালি হাতেই ছিল না, বরং তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং শরীর কাঁপছিল। তার সাথে আরও দুজন পাহারাদার মহিলা ছিল। কি ব্যাপার রহমত, তুমি কেন এত ভীত? আর সেই অজনবীর কি হল, যাকে কতল করার হুকুম আমি দিয়েছিলাম? শাহজাদি ইয়াসমিন বিস্ময়ের সাথে প্রশ্ন করলেন। হুজুর, আমি সেই বিষয়েই আরজ করতে এসেছি, যদি প্রাণভিক্ষা দেন তবে বলি। রহমত কাপা কাপা কণ্ঠে বলল। হ্যাঁ বলো, শাহজাদি হুকুম দিলেন। হুজুর, সেই অজনবী কয়েদখানা থেকে গায়েব হয়ে গেছে, রহমত জবাব দিল। এ তুমি কি বলছ, সে গায়েব? শাহজাদি হঠাৎ রেগে গেলেন। শাহজাদি সাহিবা, এতে আমাদের কোনো দোষ নেই। এরপর রহমত সেই জিনের ঘটনা এবং নিজের বেহুশ হওয়ার সমস্ত ঘটনা বিস্তারিত শোনাল। তার মানে কোনো গভীর ষড়যন্ত্র হয়েছে, নইলে জিনের ঘটনা ফালতু। আচ্ছা এটা বলো তো, সেই তোতা যা সোনালি ডানার কথা তোমরা বলছ, সে কি কথা বলতো? শাহজাদি কিছু একটা ভেবে জিজ্ঞেস করলেন। না হুজুর, সেই তোতা তো একদম কথা বলতো না, রহমত বলল। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা যাও, তবে ভবিষ্যতে খেয়াল রেখো, যেহেতু আগে প্রাণভিক্ষা চেয়েছ তাই মাফ করে দিলাম, নইলে তোমাদের সবাইকে এখনই কতল করিয়ে দিতাম, শাহজাদি বললেন। রহমত ও তার সাথীরা সালাম করে ফিরে গেল। শাহজাদি আবার বাগানের দিকে এগোলেন, কিন্তু তিনি ভাবছিলেন এই পুরো কাহিনীটা কি, আর সেই অজনবী কে ছিল যে এভাবে কয়েদখানা থেকে পালালো। তিনি এই ভাবনায় মগ্ন ছিলেন যে হঠাৎ হীরামন্ত তার আওয়াজ শোনা গেল। সুপ্রভাত শাহজাদি। শাহজাদি চমকে তার দিকে তাকালেন এবং সামনের গাছে তোতাকে দেখলেন। তিনি ভালো করে দেখলেন সত্যিই তার ডানা সোনালি ছিল। কি ব্যাপার শাহজাদি, আপনি আজ আমাকে খুব খুঁটিয়ে দেখছেন এবং কিছুটা চিন্তিতও মনে হচ্ছে, হীরামন্ত তা বলল। তোতামিয়া, রাতে এক অদ্ভুত ঘটনা ঘটেছে, শাহজাদি বললেন। সংক্ষেপে অজনবীর আশা, তার বন্দী হওয়া এবং মুক্তির কাহিনী শোনানোর পর বললেন, সবচেয়ে বিভ্রান্তিকর বিষয় হল এই পুরো নাটকের কেন্দ্রীয় চরিত্র ছিল একটি তোতা, যার ডানা সোনালি, আর তোমার ডানাও সোনালি। আসলেই অদ্ভুত ব্যাপার, আর আপনার সন্দেহও অমূলক নয়। তবে আমি তো এই ঘটনার কিছুই জানি না। অবশ্য একটি বিষয় হতে পারে যে সেই তোতাটি হয়তো আমার ছোট ভাই, তার ডানাও সোনালি। তবে তফাৎ হল সে মানুষের ভাষায় কথা বলতে পারে না, এমনিতে সে খুব দুষ্টু, হীরামন্ত তা কথা বানিয়ে বলল। হতে পারে সেই হবে, শাহজাদি বললেন। আমি খোঁজ নেব কি হয়েছিল, হীরামন্ত তা বলল। হ্যাঁ তোতামিয়া, একটু খোঁজ নিও, শাহজাদি খুশি হয়ে বললেন। আর বলো, তোমার সওদাগরজাদার কি খবর? সে কি জানতে পেরেছে যে তুমি আমার কাছে আসো? শাহজাদি জিজ্ঞেস করলেন। শাহজাদি কি বলবো, কাল আমি ভয়ে ভয়ে আপনার কথা তুললাম তো তিনি একদম অগ্নিশর্মা হয়ে গেলেন। আমি তো ভেবেছিলাম আজ আমার রক্ষা নেই। অনেক কষ্টে তার রাগ ঠান্ডা হলো, তখন তিনি আমাকে কড়াভাবে মানা করে দিলেন যেন আমি আপনার কাছে না যাই। কিন্তু আমি আপনার রূপ সৌন্দর্যের এত প্রশংসা করলাম যে শেষ পর্যন্ত তার মনে আপনাকে দেখার কৌতূহল জেগেছে, হীরামন্ত তা বিস্তারিত জানাল। আচ্ছা, সে কি বলে? শাহজাদি জিজ্ঞেস করলেন। সে বলে, আমি দেখব যে শাহজাদির কথা তুমি এত বলছ সে সত্যিই কি তেমন কিনা, তোতা বলল। তারপর তুমি কি বললে? শাহজাদি অবাক হয়ে জিজ্ঞেস করলেন। আমি তাকে বিশ্বাস দিয়ে বলেছি যে তিনি আমার বর্ণনার চেয়েও বেশি সুন্দর ও হাসিন। আমার কাছে এমন সুন্দর শব্দ নেই যে আমি শাহজাদি ইয়াসমিনের সঠিক চিত্র তুলে ধরি, হীরামন্ত তা জবাব দিল। শাহজাদি নিজের প্রশংসা শুনে খুব খুশি হলেন। এমন কোনো উপায় থাকা উচিত যেন সে আমাদের আর আমরা তাকে দেখে নিই, তবেই তোমার কথার বিশ্বাস হবে, শাহজাদি বললেন। আপনি কোনো কৌশল বলুন শাহজাদি, নইলে আপনাকে দেখা এত বড় অপরাধ যে কল্পনা করলেই প্রাণ উড়ে যায়, হীরামন্ত তা খুশি হয়ে বলল। হ্যাঁ, এই আইন আমরা নিজেই বানিয়েছিলাম। আমরা পুরুষদের ভীষণ ঘৃণা করি, কিন্তু তুমি এত চতুর আর তোমার কথায় কি জাদু আছে যে আমরা তোমার সওদাগরজাদাকে শুধু দেখতেই রাজি হলাম না, বরং এটাও চাইতে লাগলাম যে সেও আমাদের দেখে নিক। আমাদের বাবার পরে সম্ভবত এই সওদাগরজাদাই প্রথম পুরুষ হবে যে আমাদের দেখতে পারবে, শাহজাদি বললেন। শাহজাদি সাহিবা, আপনাকে নিজের সিদ্ধান্তের জন্য পস্তাতে হবে না, হীরামন্ত তা উত্তর দিল। আচ্ছা, তবে শোনো, আজ থেকে 1 সপ্তাহ পর আমরা আমাদের বাবার সাথে দেখা করতে যাব। সেই দিন কোনো পুরুষ ঘর থেকে বের হতে পারে না, এমন করা অপরাধ। কিন্তু তুমি সওদাগরজাদাকে বলো যে সে যেন নিজের বাড়ির জানালায় দাঁড়িয়ে থাকে,
আমরা পালকির পর্দা তুলে তাকে দেখে নেব। তুমি সেই জানালার কাছে বসে থেকো, আমরা চিনে নেব যে এটাই সেই সওদাগরজাদা। এভাবেই তোমার মিথ্যার প্রমাণ হবে। শাহজাদি ইয়াসমিন কৌশল বাতলে দিলেন। আচ্ছা শাহজাদি, আমি চেষ্টা করব সওদাগরজাদা যেন তেমনটাই করে। আমার ভয় হচ্ছে পাছে সে নিজের কথা থেকে পিছিয়ে না যায়, কারণ সে মহিলাদের ঘৃণা করে। হীরামন্ত তা বলল এবং অনুমতি নিয়ে চলে গেল। শাহজাদি মহলের দিকে ফিরে চললেন। শাহজাদা আলমগীর এবং উজিরজাদা দানিশ আজ খুব খুশি ছিলেন, কারণ কাল উজিরজাদি গুলনার শাহজাদির সাথে দেখা করে এসেছিলেন এবং এই সুখবর শুনিয়েছিলেন যে শাহজাদি শাহজাদা আলমগীরের ছবি দেখতে রাজি হয়েছেন। গুলনার ও দানিশের পুরো বিশ্বাস ছিল যে একবার যদি শাহজাদি শাহজাদা আলমগীরের ছবি দেখে নেন তবে তিনি অবশ্যই তার সাথে দেখা করতে রাজি হবেন। কিন্তু শাহজাদা এতে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না। তিনি চাইছিলেন কোনোভাবে নিজেও শাহজাদিকে দেখে নিতে এবং শাহজাদিও তাকে দেখে নিক। কিন্তু উজিরজাদি তাকে জানিয়েছিলেন যে এটা অসম্ভব। তার মতে এটাই অনেক বড় সাফল্য যে শাহজাদি ছবি দেখতে রাজি হয়েছেন, নইলে শাহজাদি তো পুরুষের নাম শুনলেই ঘৃণা করেন, ছবি দেখা তো অনেক পরের কথা। শাহজাদার কাছে নিজের কোনো ছবি ছিল না, তাই তিনি উজিরজাদাকে নাস্তার পর কোনো ভালো চিত্রকরকে ডেকে আনার জন্য পাঠালেন। উজিরজাদা চলে যাওয়ার পর শাহজাদা দিওয়ানে খাসে এসে বসলেন। তিনি এই ভাবনায় মগ্ন ছিলেন যে না জানি চিত্রকর কবে আসবে আর সে কত দিনে ছবি আঁকবে। বড় দীর্ঘ সময়ের ব্যাপার ছিল, আর শাহজাদা চাইছিলেন একটি মুহূর্তও নষ্ট না হোক। এরই মধ্যে তোতা উড়তে উড়তে দিওয়ানে খাসে প্রবেশ করল এবং কার্পেটের উপর বসল। তোতার চোখ খুশিতে চকচক করছিল। শাহজাদা, আজ এক সুখবর শোনো। তোতা খুশিতে চঞ্চল হয়ে বলল। কি সুখবর, জলদি শোনাও। শাহজাদা চমকে উঠে জিজ্ঞেস করলেন। শাহজাদা, আমি শাহজাদিকে আপনাকে দেখতে এবং নিজেকে দেখাতে রাজি করিয়েছি। হীরামন্ত তা গর্বিত ভঙ্গিতে বলল। আরে, সত্যি তুমি সত্যি বলছো? শাহজাদা অবিশ্বাস ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন। আমি ঠিকই বলছি শাহজাদা, তবে এখনই আপনি একথা কাউকে বলবেন না। হীরামন্ততা তাকে বিশ্বাস দিয়ে বলল। শাহজাদা তো খুশিতে নিজের জায়গা থেকে লাফিয়ে উঠলেন। তার তোতার কথা বিশ্বাস হচ্ছিল না, কিন্তু তিনি জানতেন তোতা মিথ্যা বলে না। খুশিতে শাহজাদার হাত পা যেন কাজ করছিল না। আমাকে বিস্তারিত বলো, জলদি বলো, সেই দিন কবে আসবে? শাহজাদা জিজ্ঞেস করলেন। শাহজাদা, আজ থেকে 3 দিন পর শাহজাদি তার বাবার সাথে দেখা করতে শাহী মহলে যাবেন। আপনি সেই দিন গোলাম মহলের সেই জানালায় দাঁড়িয়ে থাকবেন যা রাস্তার দিকে খোলে। আমি জানালার বাইরে বসে থাকব। শাহজাদি যখন এখান দিয়ে যাবেন তখন পালকির পর্দা তুলে আপনাকে দেখে নেবেন এবং আপনিও তাকে দেখে নিয়েন। হীরামন্ততা বিস্তারিত জানালো। খুব ভালো হীরামন্ততা, খুব ভালো। শাহজাদা খুশিতে নাচতে লাগলেন। পরিকল্পনা অনুযায়ী শাহজাদি গোলাম মহলের সামনে পালকির পর্দা তুলে জানালায় দাঁড়িয়ে থাকা শাহজাদা আলমগীরকে দেখে নিলেন। সেই মুহূর্ত থেকেই শাহজাদির পৃথিবী বদলে গেল। শাহজাদা সত্যিই পৃথিবীর অন্যতম রূপবান পুরুষ ছিলেন। শাহজাদি এত সুন্দর পুরুষের কল্পনাও করেননি। তার সমস্ত ধ্যান ধারণা বদলে গেল। এরপর যখন তিনি বাদশাহ সালামতের সাথে দেখা করতে গেলেন, তিনি এতই মগ্ন ছিলেন যে বাদশাহ সালামতও তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলেন। যাই হোক, তিনি দেখা করে ফিরে এলেন ঠিকই, কিন্তু এখন তার অবস্থা ঠিক তেমনই হয়েছিল যেমনটি আগে শাহজাদার ছিল। তার শাহজাদাকে খুব পছন্দ হয়েছিল এবং তিনি ভাবতে লাগলেন যে এখন পর্যন্ত তিনি পুরুষদের ঘৃণা করে বোকামিই করেছেন। এটা তার হঠকারিতা ছিল এবং এখন তিনি সেই হঠকারিতার জন্য পস্তাচ্ছিলেন। তিনি হীরামন্ত তার প্রতিও কৃতজ্ঞ ছিলেন যে সওদাগরজাদার সাথে তার পরিচয় করিয়ে দিয়েছে। কিন্তু এখন তিনি ভাবছিলেন যে তিনি এক দেশের শাহজাদি আর সে একজন সওদাগরজাদা। বাদশাহ সালামত কিভাবে একজন সওদাগরজাদার সাথে তার বিয়েতে রাজি হবেন? এই চিন্তায় তার সারা রাত ঘুম হল না। তিনি ভাবছিলেন কখন সকাল হবে আর তিনি তোতার সাথে আরও কথা বলবেন। সকালে তিনি খুব দ্রুত বাগানে পৌঁছে গেলেন, কিন্তু সেই দিন অনেকক্ষণ অপেক্ষা করার পরেও হীরামন তোতা এল না। যখন তিনি হতাশ হয়ে বাগান থেকে ফিরলেন তখন উজিরজাদি গোলনারের আগমনের খবর পেলেন। শাহজাদি তাকে অভ্যর্থনা জানালেন। শাহজাদি, সেই শাহজাদা তার ছবি তৈরি করাচ্ছে, আশা করি জলদিই হয়ে যাবে, তখন আমি সেটা নিয়ে আসব। উজিরজাদি তার কৌতূহল বাড়ানোর জন্য বললেন। গুলনার, তুমি আমাদের খুব কাছের বান্ধবী, আমরা তোমার থেকে কিছু লোকাব না। আমরা তোমাকে শুধু জানিয়ে দিই যে তোমার শাহজাদা আলমগীরের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই। আমরা তো সওদাগরজাদাকেই আমাদের সবকিছু মনে করে বসে আছি। এখন তুমি আমাদের এই কাজটা করো যে কোনোভাবে তোমার বাবার মাধ্যমে বাদশাহ সালামতকে রাজি করাও যেন তিনি আমাদের বিয়ে সওদাগরজাদার সাথে দিয়ে দেন। শাহজাদি বললেন। সওদাগরজাদার বিয়ে? উজিরজাদির চোখ বিস্ময়ে চড়ক গাছ হয়ে গেল। হ্যাঁ উজিরজাদি, শাহজাদি লজ্জা পেয়ে বললেন। কিন্তু সেই সওদাগরজাদা কে?
আপনি তাকে কোথায় দেখলেন? উজিরজাদি অবাক হয়ে জিজ্ঞেস করলেন। আমরা তার নামও জানি না, শাহজাদি জবাব দিলেন। তার মানে আপনি তার নামও জানেন না আর বিয়ে করতে রাজি হয়ে গেলেন? উজিরজাদি আরও অবাক হলেন। হ্যাঁ, একটি তোতার মাধ্যমে আমরা তাকে চিনি। এরপর শাহজাদি হীরামন তোতা এবং সদাগরজাদাকে দেখা পর্যন্ত সমস্ত ঘটনা শোনালেন এবং সেই সাথে এটাও বলে দিলেন যে সেই সদাগরজাদা মহিলাদের ভীষণ ঘৃণা করে। সেই তোতার ডানা কি সোনালি আর ঠোঁট হীরের মতো চকচক করে? উজিরজাদি কিছু একটা ভেবে জিজ্ঞেস করলেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই, কিন্তু তুমি তাকে কোথায় দেখলে? শাহজাদি চমকে জিজ্ঞেস করলেন। সাথে সাথেই উজিরজাদির হাসির ধুম পড়ে গেল। সে হাসতে হাসতে বেহাল হয়ে যাচ্ছিল। তার হাসি থামছিলই না, আর শাহজাদি অবাক হয়ে তার মুখ দেখছিলেন। তারপর তার রাগ হতে লাগল। তিনি ভাবলেন উজিরজাদি হইতে তাকে নিয়ে মজা করছে। তুমি কি আমাদের নিয়ে ঠাট্টা করছ? শাহজাদি রাগী স্বরে বললেন। শাহজাদিকে রাগ করতে দেখে উজিরজাদি হাসি থামাল। না শাহজাদি হুজুর, আমার কি সাধ্য যে আপনাকে নিয়ে ঠাট্টা করব? আমি তো এই ভেবে হাসছিলাম যে সেই তোতা আপনাকে ভুল বলেছে, যাকে আপনি সওদাগরজাদা বলছেন আর যে শাহজাদা আলমগীরকে আপনি প্রত্যাখ্যান করেছেন, দুজনেই আসলে একই ব্যক্তি। তিনি সওদাগরজাদা নন, বরং শাহজাদা আলমগীর এবং জর্গান দেশের রাজকুমার। তার প্রস্তাব আগেও এসেছিল, কিন্তু আপনার জেদের কারণে বাদশাহ সালামত অস্বীকার করেছিলেন। এ কথা বাদশাহ সালামত আমার আব্বাজানকেও বলেছিলেন, এবং তারা এ প্রস্তাব নাকচ হওয়ায় খুব আফসোস করেছিলেন। উজিরজাদি বিস্তারিত বুঝিয়ে বললেন। তুমি কি সত্যি বলছ? শাহজাদি সব শুনে বড় বিস্ময়ে বললেন। হ্যাঁ শাহজাদি, সব সত্য। ইনি সেই শাহজাদা আলমগীর যার পক্ষে আমি ওকালতি করছিলাম। তবে একটি কথা, হীরামন তোতা আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান প্রমাণিত হল, যে আপনাকে শুধু এ ব্যাপারে রাজিই করালো না যে আপনি শাহজাদাকে দেখেন, বরং শাহজাদাও আপনাকে দেখে নিল। উজিরজাদি মুচকি হেসে বললেন। তাহলে কি শাহজাদা মহিলাদের ঘৃণা করে না? শাহজাদি জিজ্ঞেস করলেন। না শাহজাদি, তিনি তো অত্যন্ত হাসিখুশি, সদালাপী এবং দয়ালু। আপনার ছবি তিনি এক সওদাগরের কাছে দেখেছিলেন, তখন থেকেই তিনি আপনার উপর আসক্ত। তার কথা মতো তার বাবা মা প্রস্তাব পাঠিয়েছিলেন। যখন প্রত্যাখ্যাত হলেন তখন হৃদয়ের টানে বাধ্য হয়ে এখানে চলে এসেছেন। উজিরজাদি বিস্তারিত শোনালেন, এবং এটা শুনে শাহজাদি লজ্জা পেলেন। আরে হ্যাঁ, আজ পর্যন্ত আমার মাথাতেই আসেনি যে তোমাকে জিজ্ঞেস করি তুমি শাহজাদা আলমগীরকে কিভাবে চেনো। এমনকি তুমি এটাও জানো যে সে ছবি আঁকাচ্ছে এবং তোতাটি তার কাছে আছে? শাহজাদির হঠাৎ খেয়াল হল। এবার লজ্জা পাওয়ার পালা ছিল উজিরজাদি গুলনারের। তারপর সে উজিরজাদা দানিশের মেয়ে লিপোশাক পরে তার মহলে আসা এবং তাকে নিজে গোলাপ মহলে যাওয়ার সমস্ত বিস্তারিত কাহিনী শাহজাদিকে শুনিয়ে দিল। তার মানে তুমি নিজেই উজিরজাদা দানিশকে মন দিয়ে বসে আছো? শাহজাদি হেসে বললেন, এবং উজিরজাদি সম্মতি জানিয়ে মাথা নিচু করে লজ্জা পেল। আচ্ছা, তুমি শাহজাদা আলমগীরকে এই পয়গাম পাঠিয়ে দাও যে এখন আর ছবি আঁকানোর দরকার নেই। আমরা তার ছবি আমাদের হৃদয়ে এঁকে নিয়েছি। এখন তিনি তার বাবার মাধ্যমে আমাদের আব্বাজানের কাছে বিয়ের কথা বলুন। এবার অস্বীকার করা হবে না। তবে একটি শর্ত, নিজের বিয়ের সাথে সাথে উজিরজাদা দানিশের বিয়ের প্রস্তাবও আমাদের আদরের সখী গুলনারের জন্য অবশ্যই আসতে হবে। শাহজাদি বললেন, এবং উজিরজাদি মুচকি হেসে উঠে দাঁড়াল। ঠিক আছে হুজুর, আমি এই পয়গাম পাঠিয়ে দেব, উজিরজাদি বলল, এবং এরপর দুই সখী খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরল। উজিরজাদি বিদায় নিয়ে চলে গেল। শাহজাদি অত্যন্ত খুশি ছিলেন, কারণ একটি বড় দুশ্চিন্তা থেকে তিনি মুক্তি পেয়েছিলেন। তার প্রিয়তম সওদাগর নয়, বরং শাহজাদা ছিল। এখন বাদশাহ সালামতের বিয়েতে কোনো আপত্তি থাকবে না। তিনি এসব ভাবছিলেনই যে হীরামন তোতার আওয়াজ তার কানে এলো। শাহজাদি সাহিবার খিদমতে আদাব জানাই। শাহজাদি চমকে তার দিকে তাকালেন। সে ঘুলঘুলিতে বসেছিল। আমরা তোমার সাথে কথা বলবো না। এক তো আজ সকালে আসনি, দ্বিতীয়ত আমাদের সাথে দুটি মিথ্যা বলেছ। শাহজাদা আলমগীরকে সওদাগর বলেছ, এবং এটাও মিথ্যা বলেছ যে সে মহিলাদের ঘৃণা করে। শাহজাদি উইকি রাগ করে বললেন। হীরামন তোতা হেসে দিল। শাহজাদি সাহেবা, সত্যি আমি আমার এই দৃষ্টতার জন্য ক্ষমা চাইছি, কিন্তু আমি এই মিথ্যা আপনার উপকারের জন্যই বলেছিলাম। আমি আপনাকে বলেছিলাম শাহজাদা মহিলাদের ঘৃণা করে। এভাবেই আমি আপনার মনে কৌতূহল ও ঈর্ষার জন্ম দিয়েছিলাম, এবং আমি আমার কৌশলে সফল হয়েছি। হ্যাঁ, কথা তো সত্যি। তুমি যদি এ কথা না বলতে, তবে হয়তো আমরাও কখনো তাকে দেখা বা নিজেকে দেখানোর ব্যাপারে রাজি হতাম না, শাহজাদি স্বীকার করে বললেন। দ্বিতীয় মিথ্যাটি এজন্য নয় যে আমি জেনে বুঝে বলেছি। আমি নিজেও জানতাম না যে তিনি শাহজাদা। আমি তো এটাই বুঝেছিলাম যে তিনি সওদাগরজাদা। তা সত্ত্বেও আমি আপনার কাছে ক্ষমা চাইছি, হীরামন তোতা বলল। না হীরামন তোতা, আমি তোমার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তুমি আমার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছ, শাহজাদি জবাব দিলেন। শাহজাদি সাহেবা, একটি সুখবর শোনাতে হাজির হয়েছি, তাই সকালে আসতে পারিনি। সেটি হল, আমি শাহজাদা সাহেবকে বলে দিয়েছি যে আপনি তাকে পছন্দ করেন এবং বিয়ের জন্য রাজি আছেন। শাহজাদা সাহেব আমার কথায় আশ্বস্ত হয়ে তখনই আপনার বাবার সাথে দেখা করতে চলে গেছেন।
আপনার বাবা যখন জানতে পারলেন যে আপনি বিয়েতে রাজি আছেন, তখন তিনি তখনই মঞ্জুরি দিয়ে দিয়েছেন। আজ রাতেই আপনার সাথে শাহজাদা আলমগীর এবং উজিরজাদি গুলনারের সাথে উজিরজাদা দানিশের বিয়ে হবে। সমস্ত শহরে ঘোষণা করে দেওয়া হয়েছে, তোতা বলল। তার মানে আমাদের না জিজ্ঞেস করেই তুমি কিভাবে বলে দিলে যে আমরা শাহজাদাকে বিয়ে করতে রাজি আছি? আর আব্বাজান কিভাবে বিশ্বাস করলেন? শাহজাদি অবাক হয়ে জিজ্ঞেস করলেন। শাহজাদি সাহেবা, যদিও আমি একটি তোতা এবং মানুষের মতো বুদ্ধি রাখি না, কিন্তু যেই মুহূর্তে আপনি আমাদের শাহজাদাকে দেখেছিলেন, আমি তখনই আপনার মুখ দেখে বুঝে গিয়েছিলাম যে আমাদের শাহজাদা আপনার পছন্দ হয়েছে। বাকি দৃষ্টতা আমি নিজেই করে ফেলেছি, তোতা বিনয়ের সাথে জবাব দিল, এবং শাহজাদি নিজের হাসি চেপে রাখতে পারলেন না। তুমি অত্যন্ত দুষ্টু হীরামন তোতা, তোমার এই দৃষ্টতার শাস্তি তোমাকে অবশ্যই পেতে হবে, শাহজাদি লজ্জা পেয়ে বললেন। আপনার দেওয়া যে কোনো শাস্তি আমার কবুল, তোতা জবাব দিল। তোমার শাস্তি হলো এই যে আমরা বিয়ের পর শাহজাদার কাছে তোমাকে চেয়ে নেব, এবং তারপর শাস্তি হিসাবে তোমাকে নিজের হাতে চুরমা খাওয়াবো, শাহজাদি লজ্জা পেয়ে বললেন, এবং হীরামন্ততা হেসে উঠল। আমার মঞ্জু শাহজাদি সাহেবা, কাল আপনি আমার জন্য চুরমা তৈরি রাখুন। এখন আমাকে অনুমতি দিন, আমি এখন বরযাত্রীর সাথে আসব, তোতা হাসতে হাসতে বলল, এবং ফুরুত করে উড়ে গেল। শাহজাদি হাসিমুখে বিছানায় শুয়ে পড়লেন। তিনি অত্যন্ত খুশি ছিলেন। সেই রাতেই শাহজাদি ইয়াসমিন ও শাহজাদা আলমগীর ও উজিরজাদি গোলনার ও উজিরজাদা দানিশের ধুমধাম করে বিয়ে হয়ে গেল এবং তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন। হীরামন তোতা যেহেতু এই বিয়েগুলো করিয়েছিল, তাই সবাই তাকে অত্যন্ত ভালোবাসত। সে ছিলও ভালোবাসার যোগ্য।